কি করব ভাই, জীবনটাই যে একেবারে ১৬ আনা বৃথা। আমার জীবনটা শেষ হয়ে গেল। সারা জীবন কিছুই করলাম না, জীবনটা এমনিই ওয়েস্ট হয়ে গেল, বেকার চলে গেল আমার জীবনটা। কি করলাম আমি? কোনো কিছুই করলাম না, জীবনটা আমার বৃথা চলে গেল। দুঃখ মনে কোনো কিছু করতে পারলাম না। আরে ভাই, আমি অনেক কিছুই করেছি আমার লাইফে, আমার জীবন বৃথা যায়নি। আমার জীবন বৃথা যায়নি, এবং তোমাদের জীবনও বৃথা যাবে না, তোমাদের টাইমও বৃথা যাবে না। তো আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা চ্যাপ্টার তোমাদেরকে বোঝানোর জন্য, যেটা তোমাদের বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলো বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলো, তার লেখা একটি প্রবন্ধ বলতে পারো। তো দ্যাট ইজ ১৫ আনা। ১৬ আনা আমি মাত্র অল্প কিছু বললাম না তোমার, যে আমার জীবনটা তো ভাই ১৬ আনা বৃথায় চলে গেল, ওয়েস্ট হয়ে গেল, একেবারে অপচয় হয়ে গেল। আমার জীবন কোনো কাজেই লাগলো না। তো এটা একটা প্রবাদ, এটা একটা কাহাবত। নর্মালি যেখানে আমরা বলি কি ১৬ আনায় জীবনটা আমার বৃথা হলো, মানে আমার সম্পূর্ণ জীবনটা ওয়েস্ট চলে গেল। তো এখানে লেখক বলছেন ১৫ আনা। তার মানে ১৫ আনা মানে তুমি বলতে পারো ১৬ আনা না, কমপ্লিট না। ১৬ আনায় বলা হয় নর্মালি কোনো একটা জিনিসের সম্পূর্ণ অংশকে বোঝাতে ব্যবহার করা হয় ১৬ আনা। ঠিক আছে? যদি বলি আমি একটা ১৬ আনা ব্যক্তি, কেমন? আমার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যত আছে সকল কিছু মিলে হবে ১৬ আনা। আর আমারই যদি কোনো এক অংশ বাদ দাও, তার মানে বেশিরভাগ অংশই যদি বলো, সেটা হলো তোমার ১৫ আনা। আর তার থেকে এক ছোট অংশ যেটা আছে দ্যাট ইজ তোমার ১ আনা। তার মানে ১৫ আনা প্লাস ১ আনা মিলে হয় তোমার ১৬ আনা। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তোমাদের যে নতুন চ্যাপ্টারটা আছে তার ওয়ার্ড, দ্যাট ইজ চ্যাপ্টারের যে নামটা আছে, নামের মধ্যেই মেন কামটা করে দিয়েছে। দ্যাট ইজ এই প্রবন্ধের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের বিশেষ করে ১৫ আনা লোকদেরকে ইম্পর্টেন্স দিয়েছে এবং তাদের বিষয়ে তিনি বিশেষ করে বলেছেন। তো নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আমি বিজন বারোই আবার হাজির হলাম তোমাদের সামনে। এতক্ষণ ধরে কী বললাম আমি নিজে জানি না। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন চ্যাপ্টার আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে? এতক্ষণ ধরে যেটা বলছিলাম, অ্যাক্টিং করছিলাম না, জাস্ট তোমাদের অল্প ফান দেওয়ার জন্য। নো ডাউট এটাতে তোমাদের টাইম অপচয় হয়েছে, ওয়েস্ট হয়েছে। ঠিক আছে? যখনই আমি কোনো একটা ভিডিও বানাই, টাইম আমি ওয়েস্ট করি কিছু না কিছু করে। কিন্তু 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 আজকে আমি কেন টাইম ওয়েস্ট করি, কিংবা তোমাদেরকে কেন আমি উল্টা গান গাই, মাঝে মাঝে কখনো গান গেয়ে দিই, কখনো কবিতা শুনিয়ে দিই বানিয়ে বানিয়ে, কেন করি সেটার ইম্পর্টেন্সটা তোমরা আজকে বুঝবে যখন আমি তোমাদেরকে ১৫ আনাটা এক্সপ্লেন করব। তো তোমরা কাইন্ডলি ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, যাতে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হয়ে যায়। কেন কি এখানে ভিতর থেকে অনেক কোয়েশ্চেন আসে ভাই, যেখান থেকে কোয়েশ্চেন উঠিয়ে দিতে পারে। ঠিক আছে? তো চ্যাপ্টারে যাওয়ার আগে আমি বলতে চাই তোমাদের নতুন চ্যাপ্টারের নাম হলো ১৫ আনা। যেটা আমি অল্পকে বলছিলাম ১৫ আনা আর ১৬ আনার বিষয়ে, সেটা কিন্তু এক্স্যাক্টলি সেটা ঠিকই বলেছি আমি, কিন্তু প্রথমে যে একদম যেগুলো বলছিলাম জীবন বৃথা চলে গিয়েছিল, সেটাও আমার এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড। আমি অন্য কোনো উল্টাপুল্টা কিছু বলিনি তোমাদেরকে। তো চ্যাপ্টারটাতে যাওয়ার আগে তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে আমি কী বলবো বলো? বিশেষ কিছু বলার আমার কাছে নেই। তিনি একমাত্র বলতে গেলে লেখক বা একমাত্র ব্যক্তি যিনি দুটো রাষ্ট্রের দুটো রাষ্ট্রের জাতীয় গান লিখেছেন, আমাদের বাংলাদেশের এবং আমাদের ভারতবর্ষের। ঠিক আছে? তো বাংলাদেশের সঙ্গীত তোমার রাষ্ট্রীয় গান এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় গান যিনি রচনা করেছেন তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যিনি সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে যে আমাদের বাংলা ভাষা এত রিচ, যে ওয়ার্ল্ডের লোকেরাও এর প্রশংসা করে, তার পিছনেও রয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
যিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যার পিতা মাতার বিষয়ে আর কি বলবো, আমি সব কিছু তোমরা জানোই, অলরেডি অনেক বছর ধরেই পড়ে আসছো। তো আজকে ওই সব বিষয়ে না বলে আমি মেন যেটা চ্যাপ্টার, আর অল্প আগে তোমাদের যেটা বললাম আমি 16 আনা বিষয়ে, অ্যাকচুয়ালি 16 আনা ইন্ডিকেট করে একটা সম্পূর্ণ বস্তুকে। যেরকম এক্সাম্পল আমার কথায় যদি বলি, আমি হলাম একমাত্র 16 আনা। ইট মিনস ইন কমপ্লিট সেন্স যদি বলো, তাহলে আমাকে যদি কমপ্লিট বোঝাতে লাগে, তাহলে বিজন হলো তোমার 16 আনা। এখন আমার থেকে যদি এক অংশ ফেলে দাও, ঠিক আছে, আমার থেকে যদি কোনো একটা অংশ ফেলে দাও, তাহলে আমি হয়ে যাব 15 আনা। তার মানে তোমাদের যে চ্যাপ্টারটা আছে, বলা হয় 16 আনাতে কমপ্লিট হয় কোনো একটা জিনিস, এটা প্রবাদ হিসাবে আছে, ঠিক আছে। তো এখানে তোমার যে লেখক আছে বা প্রবন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুর, এই চ্যাপ্টারে তিনি নামের থেকেই সব কিছু হাইলাইট করে দিয়েছেন। এই চ্যাপ্টারে তিনি 15 আনা লোকদের বিষয়ে বিশেষ করে বলেছেন। আর আমি কেন তোমাদের প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু নটাঙ্কি করি, ঠিক আছে, কিছু না কিছু নমুনা করি, ওটা করার রিজনটা কেন তোমরা আজকে জানতে পারবে, ঠিক আছে। তো আজকের চ্যাপ্টারটা হলো বেস করে আছে তোমার 15 আনাদের ওপর। তো এই সমাজে 15 আনারা কারা? আর 16 আনা বলতে গেলে 16 আনার এক আনা কোথায় গেল? 15 আনা আছে, 16 আনার আর এক আনা কোথায় গেল? সেটাও এই চ্যাপ্টারেই আছে। তোমাদের যে নতুন চ্যাপ্টার, দ্যাট ইজ 15 আনা, সেখানেই লেখক বলেছেন তোমার সেই এক আনার কথাও, ঠিক আছে। হয়তো তোমাদেরকে উল্টা দেখাচ্ছে ভিডিওতে, ঠিক আছে। তো এখানে লেখক সেই এক আনার কথাও বলেছেন, সঙ্গে 15 আনাদের কথাও বলেছেন। কিন্তু 15 আনাদের কথাটাকে তিনি বিশেষ বহল করে বলেছেন, এতই বহল করে বলেছেন যে বিভিন্ন উদাহরণ, উপমা, ঠিক আছে, তুলনার সঙ্গে তিনি 15 আনারা কেন সার্থক সেই কথাটাকে এই চ্যাপ্টারের মধ্যে দর্শিয়েছে। অর্থাৎ আমি যদি বলতে যাই, কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দার্শনিক চিন্তাভাবনা বা তার মনোভাব, যেটা আছে না দার্শনিক চিন্তাভাব, সেই চিন্তাভাবের পরিচয় পাওয়া যায় এই 15 আনা প্রবন্ধে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে এটাই বলে দিই, এই চ্যাপ্টারের যে মেন থিমটা বাঞ্ছনীয় চকচকে, আমাদের চোখে যেটা দেখা দেখি আমাদেরকে মনে হয় যেটা ওয়েস্টফুল থিং, ঠিক আছে, যেটা আমাদেরকে মনে হয় যে ওয়েস্টফুল, কাজে লাগে না, বেকার, ব্যর্থ, কিন্তু আসলে তারও একটা প্রয়োজনীয়তা আমাদের জীবনে আছে। ক্লিয়ার? যেটাকে আমাদের মনে হয় বা অনেক সময় আমরা কমেন্ট করে দিই, যা বেকার, ব্যর্থ, কাজের নাই, ঠিক আছে, কাজের না, তুই একেবারে ব্যর্থ লোক। তো ওই ব্যর্থ জিনিসটাও বা ব্যর্থ লোকটাও যে আমাদের জীবনে ইম্পর্টেন্স থাকে, বা ব্যর্থ লোকটাও বা ব্যর্থ জিনিসটাও যে আমাদের জীবনে ইম্পর্টেন্স আছে, সেটা যদি বুঝতে লাগে, তাহলে তুমি 15 আনা চ্যাপ্টারটা ভালো মতন পড়তে হবে, বা ভালো মতন আমার এক্সপ্লেনেশনটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। सो सिंपल थीम, जो चीज़ आपके लिए वेस्टफुल है, जिन्हें समाज का ज़्यादातर लोग बोलते हैं भाई तू तो वेस्ट कर रहा है टाइम, ठीक है, तू बेकार है, তুমি তো বেকার, তোমার সময়টা তুমি ওয়েস্ট করছো, অপচয় করছো, তুমি একজন ব্যর্থ, তোমার কোনো কাজ নাই, তোমার কোনো প্রয়োজন নাই। কিন্তু সেই জিনিসটা নিয়ে আমাদের লাইফে কতখানি গুরুত্ব আছে সেটাই আমরা বুঝতে পারবো যখন আমরা 15 আনা চ্যাপ্টারটা বুঝতে পারবো, ঠিক আছে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, যেটা আমি থিমটা বলছি, এখানে মেন গুরুত্ব দিয়েছেন প্রবন্ধকার, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর 15 আনাদেরকে, ঠিক আছে, তাদের প্রসঙ্গেই তিনি চ্যাপ্টারটা পুরো লিখেছেন। তো চ্যাপ্টারটা স্টার্টিংয়ে এরকম আছে, যে লোক ধনী, ঘরের চেয়ে তাহার বাগান বড় হইয়া থাকে। অফকোর্স এটা দেখা যায়, ঘর অত্যাবশ্যক, বাগান অতিরিক্ত, না হলেও চলে। ক্লিয়ার? সম্পদের উদারতা অনাবশ্যকই আপনাকে সপ্রমাণ করে। ছাগলের যতটুকু শিং আছে তাহাতে তাহার কাজ চলিয়া যায়, কিন্তু হরিণের শিংয়ের 15 আনা অনাবশ্যকতা দেখিয়া আমরা মুগ্ধ হইয়া থাকি। ময়ূরের লেজ যে কেবল রং চঙে জিতিয়াছে, তাহা নহে
তাহার বাহুল্য গৌরবের শালিক খঞ্জন ফিঙ্গার পুচ্ছ লজ্জায় অহরহ অস্থির। কি বলছে এটা? কি বলছে এখানে স্যার? রবীন্দ্রনাথ ঠাকুর কিছু বিশেষ কথা বলছেন। দেখো, একজন বড়লোক মানুষ, সাধারণত আমরা যদি অবজার্ভ করি, ঠিক আছে, বড়লোক মানুষের কি হয়? বাড়ি একটা বড় আছে, ঠিক আছে, গাড়ি আছে, বাড়ি গাড়ি সবই আছে, লন আছে, বাগান আছে। তো নর্মালি যারা বড়লোক ব্যক্তি, তাদের ঘরের থেকে দেখা যায় কি তাদের বাগানটা অতিরিক্ত বড়, ঠিক আছে। তো লেখক এখানে বলছেন আমাদের জন্য প্রয়োজনীয় কোনটা, বাগানটা না ঘরটা? অফকোর্স আমাদের যদি বেসিক নিডস দেখি সেই হিসাবে আমাদের প্রয়োজনীয়তা কোনটা? আমাদের ঘর। বাগানটা না থাকলেও চলে, তাই না? তো লেখকও এখানে সেটাই বলছে যে তোমার ঘরটা হলো অত্যাবশ্যক, খুবই জরুরি, বাগানটা অতিরিক্ত, না থাকলেও চলে। অতিরিক্ত মানে কি? না হলেও চলবে, ক্লিয়ার? কিন্তু কিন্তু পরন্তু বন্ধু তার সঙ্গে বলছে দেখো, যেটা অত্যাবশ্যক জিনিস সেটা আমাদের না থাকলেও চলে, কিন্তু তার প্রয়োজনীয়তাও আমাদের জীবনে আছে। যেটা আমি অল্প আগে বললাম যে 15 আনা বলতে গেলে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিই সিম্পলি, 15 আনা লোকদেরকে এখানে কবি ব্যর্থ লোক বলে বলেছেন, ঠিক আছে। মানে যাদেরকে যাদের মানে 15 সমাজের মধ্যে দুটো ভাগ আছে, তো তোমাদের লেখক এখানে দুটো ভাগ করেছে সমাজের লোককে, একটা হলো 1 আনাতে আর একটা হলো 15 আনাতে, ক্লিয়ার? 1 আনাতে কারা থাকে? যারা আদর্শবান পুরুষ, যাদেরকে আমাদের অনুসরণ করা উচিত, যাদের কথা মানা উচিত, যারা লাইফের জন্য এক্সাম্পল সেট করেছে, তারা হলো 1 আনার মধ্যে। আর 15 আনা লোকদের মধ্যে আমার মতন বেকার টাইম পাস করছি তোমাদের সঙ্গে এসে, তোমাদেরকে উল্টা পুল্টা পাঠ পড়াচ্ছি, তাই না? জোকস পাঠ এমনি বলছি, তোমাদেরকে আমি ঠিকই পড়াচ্ছি। 1 আনার মধ্যে হলো ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। আরে চল না ভাই, আজকে মুভি দেখতে যাই, চল না ঘুরতে যাই, চল না অল্প আড্ডা মারে আসি। কি সারাদিনে কাজে কাজে ব্যস্ত থাকিস, চল তো আমরা ঘুরে আসি অল্প। আমার লোক কথা বল না ব্যাং, কি সারাদিন পড়া পড়া পড়া। তো তারা হলো 1 আনা লোক। তারা মানে যারা সময়কে অযথা অপচয় করে, তারা হলো তারা হলো 15 আনা লোক। আর 1 আনা লোক কারা? যারা আদর্শবান ব্যক্তি, ঠিক আছে। তো এখানে 15 আনাদের বিষয়ে আমরা আলোচনা করব। তো সেটাকেই প্রসঙ্গ করে বলছি আমি, যেটা প্রয়োজনীয়। জীবনে বন্ধু না হলেও আমাদের চলে যায়, তাই না? অফকোর্স বন্ধু না থাকলেও চলে যায়। তো ঠিক তেমনই বলছে, বাড়িটা আমার খুবই প্রয়োজন, বাগানটা না থাকলেও চলে। কিন্তু আবার লেখক বলছে যদি বাগানটা না থাকে তাহলে আমার যে কতখানি টাকা সম্পত্তি আছে লোক কীভাবে বুঝবে? আলগা ফুটানি, ঠিক আছে। বাড়ি আছে আমার সঙ্গে, যদি বাগানটা না থাকে মানুষ কীভাবে বুঝবে আমি ধনী না গরিব? তো আমি ধনী কি গরিব সেটা যদি বোঝাতে লাগে তাহলে কোন জিনিসটা ইন্ডিকেট করবে? অটোমেটিক্যালি আমার বাগানটা, না? তো বাগানটা যদি না থাকে আমি ধনী বা গরিব, আমার স্ট্যাটাসটা রিফ্লেক্ট হবে? রিফ্লেক্ট হবে কি? বড় বাগান যদি না থাকে? নিশ্চয়ই হবে না। তো সেই বাগানটারও এখানে প্রয়োজন আছে, বাট আমরা যেটাকে ভাবি যে বাগানটার প্রয়োজন নাই, সেই বাগানটারও আমাদের জীবনে প্রয়োজন আছে। যদি আমার সম্পত্তি, যেখানে বলেছেন দেখো, সম্পদের উদারতা অনাবশ্যকই আপনাকে সপমান করে। অফকোর্স সম্পদের উদারতা, বাগান আছে আমার, বড় গাড়ি আছে, ঠিক আছে, সেটাই তো রিফ্লেক্ট করবে যে আমি কত ধনী বা কত গরিব। ইভেন বাগানের কি আরও প্রয়োজনীয়তা নাই? বাগানের খালি একটাই প্রয়োজনীয়তা, সম্পদকে রিফ্লেক্ট করে। এখানে তো লেখক বলেছেন যে সম্পদকে যদি রিফ্লেক্ট করতে লাগে, মানে তোমাদের যদি দেখাতে লাগে যে তোমার কত সম্পদ আছে, তাহলে তোমার বাগানটা কাম করবে। অপ্রয়োজনীয় হলেও এখানে বাগানের প্রয়োজন আছে তোমার স্ট্যাটাসটাকে প্রদর্শিত করার জন্য। বাগানের আরও কারণও আছে, জানো তোমরা বাগান আমরা কিসের জন্য করি, কিন্তু এখন সেটা আমি ডিসকাস করব না। এরপরে দেখো, আমরা জানি ছাগলের শিং আছে, ক্লিয়ার? তো ছাগলের যতটুকু শিং আছে ওটা দিয়ে তো ছাগলের চলে যাচ্ছে, ছাগলের কোথাও প্রবলেম হচ্ছে না। ও চলাফেরা করাতে যতটুকু যা কাজ করতে লাগে, যেই কর্মধর্ম করতে লাগে, ছাগলের সেই শিং দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু হরিণের কথা বলো তো,
হরিণের শিং এই ধাপড়া, এই বড়, এত বড় একটা শিং, যে শিংয়ের কোনো প্রয়োজন আছে নাকি? ইভেন কখনো যদি তোমার তার কাটা দিয়ে জঙ্গল দিয়ে যদি হরিণ যাচ্ছে, হয়তো তার কাটার মধ্যে ফেসে গিয়েছে, তোমরা ডিসকভারি চ্যানেল যদি দেখো, কোথাও জঙ্গলের মধ্যে তার শিংটা বেঁধে গিয়েছে, বেঁধে গিয়ে সেখানে তার ঘাড় বেঁকা হয়ে পড়ে আছে, কিংবা মারাপিট করতে করতে দুটো সে হরিণ টক্কর টক্কর দিতে দিতে মাথা লেগে বেঁকা হয়ে পড়ে আছে। তখন তো বিপদ করিয়ে আনছে তার শিংটা, অতিরিক্ত যে শিংটা আছে হরিণের, সেটা তার জন্য বিপদ করিয়ে আনছে। তো হরিণের কি সে এক্সট্রা শিংয়ের প্রয়োজন আছে? আছে কি? আমার তো মনে হয় না, নাই, তাই না? তোমারও কি লাগে? হরিণের কি এক্সট্রা শিংয়ের প্রয়োজন আছে নাকি? প্রয়োজন নাই। তাহলে বেকার না, শিংটা কাজে লাগে না। ওই যে এত বড় শিংটা আছে, ওটা কোনো কাজে লাগছে নাকি হরিণের? না। তো লেখক বলছে সেটাই কি, হরিণের শিংটা এখানে বেকার। ঠিক তেমনই আমাদের সমাজে 15 আনা লোকেরা বেকার, কোনো কাজেই লাগে না, তাই না? এখন আমি যদি বলি হরিণের কপালে মাথায় যদি শিংটা না থাকতো, এত সুন্দর শিং, যাকে না হলে তো সবাইকে বলতো হরিণ আর শিয়াল সেম, হরিণ আর শিয়াল তাহলে সেম, যদি হরিণের মাথায় যদি সেই শিংটা না থাকতো, বা হরিণ আর ছাগল সেম। পার্থক্য কোনদিনও করতো আমরা যদি হরিণ আর ছাগলের মধ্যে শিংয়ের পার্থক্য না থাকতো? হরিণের সেই শিংটারও প্রয়োজন আছে। সেই শিংটা হরিণটাকে একটা সেপারেট আইডেন্টিটি প্রদান করছে, তাকে অন্য অন্য প্রাণীর তুলনায় ভিন্ন দেখাচ্ছে, তাকে সুন্দর করছে। কথাটা বুঝেছ? ইভেন হরিণের শিং মানুষরা বাড়িতে রাখে। এখন বলো তো, ছাগলের মাথা কি মানুষ ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখবে নাকি? তোমরা যদি ঘরে যাও দেখবে মানুষের ঘরে তোমার হরিণের, তোমার যে কাঠের হোক বা মাটির হোক, হরিণের শিং মানুষে বা হরিণের মাথা, গলাকাটা মাথা মানুষের দেওয়ালে লাগিয়ে রাখে। কিসের জন্য লাগে, কিসের জন্য করে? বিকজ ওই জিনিসটা দিয়ে ঘরটাকে ডেকোরেট করা হয়। এখন তুমি বলো তো, ওখানে কি ছাগলের মাথা রাখবে নাকি মানুষের? রাখবে না। তো আমি যেটা বলেছিলাম না, লেখক আমাদের চোখে যেটা মনে হয় যে আমাদের প্রয়োজনীয় না, কিন্তু সেই জিনিসটারও আমাদের জীবনে প্রয়োজন আছে। তো লেখকের এই চ্যাপ্টারটার মাধ্যমে তিনি সেই কথাটাকেই এক্সপ্রেস করতে চেয়েছেন, আর তার জন্য তিনি বারংবার বিভিন্ন ধরনের উদাহরণের ব্যবহার করেছেন এই চ্যাপ্টারে। আমি মাত্র একটা উদাহরণ দিলাম, দুটো উদাহরণ দিলাম, বাগানের বাড়ি আর তোমার ছাগলের শিং আর হরিণের শিং। যে দুটোর থেকেই প্রকাশ হচ্ছে যে 15 আনাদেরও আমাদের জীবনের প্রয়োজন আছে। যদিও এটা অতিরিক্ত লোক, 15 আনারা সমাজের বেশিরভাগের অংশ দেখো, আদর্শবান কতজন হয়? আদর্শবান লোক খুব কম হয়, কিন্তু সাধারণ লোক খুব বেশি হয়। তো কবি এখানে সাধারণ লোকদেরকে 15 আনা বলে বিবেচনা করেছেন, আর তাদের প্রয়োজনীয়তা সমাজ সংসারে কেমন সেটা এই পাঠের মধ্যে তিনি উদাহরণের সঙ্গে, গুরুত্বের সঙ্গে, বা তাদের জীবন যে সার্থক সেটা প্রমাণ করেছেন। তার থেকে দুটো প্রমাণ তিনি দিলেন, যে যেটা তোমাদের মনে হয় যে যেটা ওয়েস্ট, কিন্তু সেই জিনিসটারও একটা ভ্যালু আছে, প্রয়োজনীয়তা আছে, সেটাই তিনি বলছেন। আর এটা যখন পরবর্তী চ্যাপ্টারে যাব তখন তোমরা নিশ্চয়ই বুঝবে, কিন্তু আমি মেন থিমটা তোমাদেরকে আগেই বলে দিলাম যাতে তোমরা বোর না হও। আরও ভিতরে যদি জানতে চাও, যেহেতু তোমাদেরকে দেখো, আমি তোমাদেরকে ভয় দেখাবো না, তোমাদের সত্যি যেটা বলছি, অনেক ভিতর থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়, তো চ্যাপ্টারটা না বুঝলে তোমরা করতে পারবে না। তো রিজন হলো আমার এটাই, তার জন্য তোমাদেরকে আমি ডিটেলসে বলছি। নো ডাউট ভিডিওর লেন্থ আমার লম্বা হবে, আমাকে এই গল্প বকবক করাটা অত সহজ না, তোমরা জানোই যে যখন তখন বকবক করলে হয়ে যায়। তো আমার যতটুকু হয় আমার দ্বারা আমি সম্ভব তোমাদের ট্রাই করবো লাইন ওয়াইজ বোঝাতে। সিমিলারলি দেখো এখানে সেকেন্ড উদাহরণটা, 3rd নম্বর উদাহরণ দিয়েছে, তোমার ময়ূরের কথা বলেছে। পাখিদেরকে ওড়ার জন্য খালি ডানাটাই চাই, আরামসে পাখিরা সেই ডানা দিয়ে উঠতে পারে, কিন্তু হরিণের পিছনে দেখো, হরিণ না, তোমার ময়ূরের পিছনে দেখো এত বড় একটা পাখা দিয়ে দিয়েছে, ওটারও কোনো কাজে লাগে নাকি? কাজে লাগে কি? নিশ্চয়ই লাগে না। পাখাটা না থাকলেও সে আরামসে আকাশে উঠতে পারে, কিন্তু হরিণের পিছনে এই পাখাটা আছে বলেই আজকে হরিণকে এত সুন্দর, হরিণ না, আমি কি বলছি, আমি মাথা খারাপ হয়ে গেছে, মাঝে মাঝে এমন হয়ে যায়, তো তোমরা বোঝার চেষ্টা করো।
তোমার হরিণের পিছনে বলছি, ময়ূরের পিছনে সেই পাখাটা আছে বলেই আজকে ময়ূরকে আমাদের ন্যাশনাল বার্ড বলে গণ্য করা হয়। সেখানে কি তোমার ফিঙ্গার, এটা একটা কিন্তু পাখি, খঞ্জন, শালিক, এগুলোকে কি ন্যাশনাল বার্ডের মর্যাদা দেওয়া হয়েছে? না। তাহলে ফিঙ্গার, খঞ্জন, শালিক এদের তো কোনো এক্সট্রা পাখা নেই, কিন্তু তোমার ময়ূরের আছে। তো ময়ূরের কাছে এক্সট্রা পাখা আছে, যেটার প্রয়োজন না থাকলেও দেখো ওটার প্রয়োজনীয়তা আছে, কারণ সেই জিনিসটাই ময়ূরটাকে কী করে খুবই সুন্দর করে তোলে এবং অন্য অন্য পক্ষীদের থেকে শ্রেষ্ঠ করে তোলে। কাকে? ময়ূরকে। তো যেটাকে আমরা ভাবি প্রয়োজনীয়তা নাই, সেটার প্রয়োজনীয়তা আছে। কোথায় আছে? এইখানে আছে, যে ফিঙ্গার, শালিক, খঞ্জনকে আমরা কি করি? অত ধ্যান দিই না, গুরুত্ব দিই না, কিন্তু এর তুলনায় আমরা কাকে বেশি গুরুত্ব দিই? ময়ূরকে, বিকজ ময়ূরের সেই পাখাটা তাকে অতিরিক্ত সুন্দর করে তোলে। ঠিক আছে, এতখানি বুঝেছ? তো দেখো এখানে লাইন ওয়াইজ বলতে গেলে ঝামেলা হবে। আই উইল ট্রাই টু এক্সপ্লেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ব্রিফলি যাওয়ার চেষ্টা করব, আর সঙ্গে সঙ্গে যেখানে টাফ লাইন আছে সেটা তোমাদেরকে এক্সপ্লেন করব। তো এরপরে যেটা সেকেন্ড প্যারাগ্রাফ আছে, আমি তোমাদেরকে ডাইরেক্ট সেটা বুঝিয়ে দেবো। যে মানুষ আপনার জীবনকে নিঃশেষে অত্যাবশ্যক করিয়া তুলিয়াছে, সে ব্যক্তি আদর্শ পুরুষ, সন্দেহ নাই। অফকোর্স, যে ব্যক্তি নিজের জীবনটাকে অত্যাবশ্যক করিয়ে তুলেছে তাকে তো আমরা আদর্শ বলে মানি, সেখানে কোনো সন্দেহ আছে নাকি? একজন আদর্শবান ব্যক্তি, তো দেখো যেই ব্যক্তি তার জীবনকে সার্থক করেছে, বিভিন্ন কাজকর্ম করেছে, ঠিক আছে, নিজের জীবনটাকে একটা এক্সাম্পল হিসেবে সেট করেছে অন্যের জন্য, সে তো আমাদের জন্য আদর্শবান নিশ্চয়ই। ঠিক আছে, কিন্তু লেখক এখানে বলছে দেখো, কিন্তু সৌভাগ্যক্রমে তাহার আদর্শ অধিক লোকে অনুসরণ করে না, কিন্তু তার আদর্শ সবাই ফলো করে না। এটাও সত্যি কথা। যদি করিত তবে মনুষ্য সমাজ এমন একটি ফলের মতো হইয়া উঠিত, যাহার বীচই সমস্তটা শ্বাস একেবারেই নাই। কেবলই যে লোক উপকার করে তাহাকে ভালো না বলিয়া থাকিবার জন্যে, কিন্তু যে লোকটা বাহুল্য মানুষ তাহাকে ভালোবাসে। তো দেখো এখানে লেখক বলছেন যে একজন ব্যক্তি যে তার জীবনের কর্মের দ্বারা, ঠিক আছে, খুবই ভালো ভালো কর্ম করেছে, মানে নিজের জীবনটাকে তোমার অন্যের জন্য এক্সাম্পল হিসেবে সেট করেছে, তাকে তো সকলেই শ্রদ্ধা করে বা তাকে সকলেই মান্যগুণ্য করে। ঠিক আছে, ইভেন আমিও করি। কিন্তু এখন কথাটা হলো এটা, তার দেখানো পথে সকলেই কি চলে? তুমি আমাকে বলো। এক্সাম্পল, স্বামী বিবেকানন্দ, তিনি যেগুলো বাণী বলেছেন, যেগুলো জিনিস করেছেন লাইফে, তার দেখানো পথ মতো চললে কিন্তু সকল ব্যক্তি সাকসেস লাভ করবে লাইফে। কিন্তু আমাকে বলো, আজকালকার যুব মানুষ বা ইয়াংস্টাররা কতজন তার দেখানো পথটাকে ফলো করছে? কজন? তো এখানে লেখক বলছে কজন, বেশি মানুষ ফলো করছে না। কিন্তু লেখকের মতো এখানে যে আমাদের যারা হলো জ্ঞানীগুণী লোক, তাদের কথা যে সবসময় আমাদের ফলো করতে লাগবে, সেই জিনিসটাও কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। কেন বলো তো? এখন যদি এক্সাম্পল দেই, আমি একজন টিচার, ঠিক আছে, টিচার হিসাবে তোমাদেরকে আমি লেকচার দিচ্ছি। আমি সবসময় যদি লেকচারই দিয়ে থাকি, আমি যে অল্প আগে পড়াচ্ছিলাম সব, যেটা আমি আগের ভিডিওতে আমাকে বলেছি যে আজকাল মানুষরা, স্টুডেন্টরা স্পেশালি লিটারেচারকে কেন ঘৃণা করে না বলতে গেলে ওরা বিরক্ত বোধ কেন করে, লিটারেচারটাকে অত ধ্যান কেন দেয় না? ক্লাসরুমে টিচার পড়াচ্ছে, হ্যাঁ, অনাবশ্যকই আপনাকে সপ্রমাণ করে ছাগলের যতটুকু শিং আছে। আমি কাউকে ভেঙাচ্ছি না এখানে, আমি একটা জিনিস বলছি যে টিচাররা যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট না করতে পারে টিচারদের স্টুডেন্টদের সঙ্গে, ইভেন পড়ানোর যদি কোনো নতুন তরিকাটা না আনে, যেখানে স্টুডেন্টদের মধ্যে যদি একটা আকর্ষণ ভাব না হয়, স্টুডেন্টরা যদি ইন্টারেস্ট না পায়, ওরা তো অফকোর্স এটার মধ্যে বোর ফিল করবে, ওটার থেকে ওদের রুচিটা ওরা ধীরে ধীরে হারিয়ে ফেলবে। হারাবে কি না? কথাটা বুঝছো আমি কি বলছি? তখন যদি আমি আদর্শবান হই, সবসময় স্ট্রিক্ট হই,
একেবারে রাফ অ্যান্ড টাফ হই, তোমাদেরকে সবসময় ওটাই ফলো করতে লাগবে, স্ট্রিক্ট রুল ফলো করতে লাগবে। তোমরা আমার পড়াটা পড়তে গিয়ে তোমরা বোর ফিল করবে। আর সবাই যদি এমনই হয় তাহলে তো হো গেয়া ভাই। কোনো কোনো টিচাররা তো ওরকম হতে লাগে, লাইক স্টুডেন্টদেরকে মজাও করাচ্ছে সঙ্গে পড়াচ্ছেও। তো এইখানে সেই কথাটা, দ্যাট ইজ পার্থক্যর কথা বলা হয়েছে, দ্যাট ইজ 15 আনা লোকদের প্রয়োজনীয় কথা আবার তিনি বলেছেন। সমাজে 1 আনা লোকের প্রয়োজন আছে, নো ডাউট, কিন্তু সঙ্গে প্রয়োজন আছে 15 আনা লোকদেরও। ঠিক আছে? যদি আদর্শবান লোকদেরকে তুমি সবসময় ফলো করো তাহলে জীবন একঘেয়ামি হয়ে যাবে, আর একঘেয়ামি হয়ে গেলে সেটা কারো কাছে পছন্দ হয় না। আমি কন্টিনিউয়াসলি তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি, যেমন মুখ করে তেমনই, হ্যাঁ এটা করো ওটা করো এমন করো। একঘেয়ামি হয়ে গেলে তোমরাও পছন্দ করবে না আমার পড়ানোটাকে। যখন আমার মধ্যে মডিফিকেশন থাকবে, কখন উঁচু স্বরে বলো কখন নিচু স্বরে বলো, ভ্যারাইটি থাকবে, যখন আমি তোমাদেরকে মাঝে মাঝে হাসাবো জোকস মেরে, তখনই তো ইন্টারেস্টটা থাকবে। অর্থাৎ একঘেয়ামি হওয়াটা ঠিক না। আর একঘেয়ামি কখন হবে? যখন তুমি আদর্শবান লোকদেরকে সবসময় ফলো করবে। তার মানে 1 আনা লোকেরা যদি থাকে, জীবনটা বরবাদ। ঠিক আছে? জীবনের মধ্যে মজাটা থাকবে না। তো মজাটা থাকার জন্য আমাদের প্রয়োজন আছে 15 আনা লোকের। সেখানে এই কথাটাই লেখক বলা হয়েছে। কথাটা বুঝেছো? একই সবাই লেকচার দিয়ে যাচ্ছে, সবাই যদি আদর্শবান হয়ে যেত, সবাই যদি পৃথিবীটাকে লেকচার দিয়ে যেত, সবাই যদি সকলকে লেকচার দিত, তাহলে কী হতো ভেবে নাও। ঘরে লেকচার, দাদা ভাই বোন ইভেন ছাত্রদের থেকে লেকচার শুনতে হচ্ছে, এমন যদি কথা হয়, জীবন শেষ, জীবন তো শেষ শেষ একবারে। ঠিক আছে? তো লেখক এখানে বলছে, দেখো যে লাস্টের লাইনটা, কেবল ওই যে লোক উপকার করে তাহাকে ভালো না বাসে বলিয়া থাকিবার জন্য, কিন্তু যে লোকটা বাহুল্য মানুষ তাহাকেও ভালোবাসে। অফকোর্স সত্যি কথা, আদর্শবান লোককে তো সকলে ভালোবাসে, কিন্তু যেই লোকটা, যেরকম আমি বললাম, তোমার মনে হচ্ছে তোমার চোখে যে তোমার কাছে প্রয়োজন নয়, কিন্তু যেরকম এক্সাম্পল বন্ধু, বন্ধু 15 আনা ক্যাটাগরির মধ্যে পড়ে। সে যদিও আমার জন্য প্রয়োজন নাই, বন্ধু ছাড়া আমি থাকতে পারি, কিন্তু কতক্ষণ যখন আমার কোনো ফিলিং শেয়ার করতে হয়, যখন আমি একা ফিল করি, আমি সারাদিন কাজে নিয়ে ব্যস্ত থাকতে পারি, আদর্শ মানুষ হিসাবে থাকতে পারি, সারাদিন আমি কাজ করে চলে যাব, কোনো প্রবলেম নাই। সেটা আদর্শ মানুষের তোমার নেচার, সে সারাদিন কাজ করতে পারে। কিন্তু যখন তার মনে দুঃখ হবে, বেদনা হবে, যখন তার ইচ্ছা করবে তার মনের ভাবটাকে প্রকাশ করার জন্য, তখন কার প্রয়োজন পড়বে? তখন সেই বন্ধুর প্রয়োজন পড়বে। আর বন্ধুকে কি আমরা কি না ভালোবেসে থাকি? বন্ধু তো 1 আনা না 15 আনার মধ্যে পড়ে, অথচ সময় নষ্ট করে। যেটা বলেছেন অ্যাকচুয়ালিতে, যেটা চ্যাপ্টার লেখক বলতে চেয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু সেই বন্ধুরও তো আমাদের প্রয়োজন আছে। তো কি তাকে কি আমরা না ভালোবেসে থাকি নাকি? তাকেও আমরা ভালোবাসি। তো সেই কথাটা এখানে বলেছে যে লোকটা আদর্শবান তাকে তো আমরা ভালোবাসি, সঙ্গে যে আদর্শবান নয় অথচ সাধারণ ব্যক্তি, তাকেও আমরা ভালোবাসি, অথচ যে 15 আনা ব্যক্তি তাকেও আমরা ভালোবাসি। ঠিক আছে? দেন থার্ড প্যারাগ্রাফ, এর কারণটা দিয়েছে। ঠিক আছে? বাহুল্য মানে তোমার অতিরিক্ত মন রাখবা। ঠিক আছে? বাহুল্যর অর্থ হলো অতিরিক্ত, কারণ বাহুল্য মানুষটি সর্বত্রভাবেই আপনাকে দিতে পারে। ইয়েস, অফকোর্স, যে হলো অতিরিক্ত আছে না, যেরকম বন্ধুর কথা বললাম, ঠিক আছে, সে তোমাকে হাসাবে, সে তোমাকে কান্দাবে, সে তোমার লোকে কথা বলবে, সে তোমার লোকে কথা নাও বলতে পারে, সে তোমার লোকে ঝগড়াও করতে পারে। তো বন্ধু জিনিসটা, দ্যাট ইজ অতিরিক্ত যে লোকটা আছে, তো সে তোমাকে বহু দিক থেকে দিতে পারে, কিন্তু এর তুলনায় যেটা উপকারী ব্যক্তি আছে, দ্যাট ইজ পৃথিবীর উপকারী মানুষ, কেবল উপকারের সংকীর্ণ দিক দিয়েই আমাদের একটা অংশকে স্পর্শ করে। অফকোর্স যে আদর্শবান ব্যক্তি আছে, সে আমাকে জাস্ট আদর্শটাই প্রদান করতে পারে, এর বাইরে কোনো কিছু না। তাই এখানে বলছেন যে উপকারী ব্যক্তিরা আমাদের জীবনকে শুধুমাত্র একটা দিক দিয়ে স্পর্শ করতে পারে, কিন্তু যে অপকারী মানে আমাদের অতিরিক্ত ব্যক্তি, বাহুল্য ব্যক্তি, যেটা আমাদের প্রয়োজন নাই, সে আমাদের জীবনের বিভিন্ন অংশকে কী করতে পারে? টাচ করতে পারে। আর সত্যি যেরকম আমি এক্সাম্পল দিলাম, তোমার বন্ধু, তোমার ফ্যামিলি মেম্বার্সরা, তোমার ভাই বোনরা, এরা সব 15 আনার অংশ।
এরা 1 আনার মধ্যে নয়, এরা 15 আনার মধ্যে পড়ে। আর এরা সমস্ত মানে সকল সময় তোমার সঙ্গে আছে, তোমার জীবনকে এরা ঘিরে রেখেছে। আর সকল সময় তোমার জীবনে আসা যাওয়া এদের আছে, কিন্তু আদর্শবান ব্যক্তিরা একটা জায়গায় থাকে, একটা জিনিস থেকেই আমরা সেই জিনিসটা লাভ করি, তাদের আদর্শটা। ক্লিয়ার? এই লাইনটার মিনিং কিন্তু আমি অ্যাডভান্সে বুঝিয়ে দিলাম। দেখো তোমাদের স্পর্শ করে, সেটা তো বুঝেছি যে একটা অংশকে স্পর্শ করে, সে আপনার উপকারিতার মহৎ প্রাচীরের দ্বারা আর সকল দিকেই ঘেরা। তার মানে যে উপকারী ব্যক্তি আছে, যারা তোমার 1 আনার লোকের কথা বলেছেন এখানে তিনি, তো যে 1 আনার মধ্যে যে ব্যক্তিটা আছে সে কী করতে পারে, নিজের উপকারিতার মহৎ প্রাচীরের দ্বারা মানে দেওয়ালের দ্বারা তার সকল দিকেই কী থাকে, ঘেরা থাকে, বন্ধ থাকে। কেবল একটি দরজা খোলা, সেখানে আমরা হাত পাতি, সে দান করে। তো যারা উপকারী ব্যক্তি তার সব দিক দিয়েই বন্ধ, খালি একটা দিকে খোলা, যে জিনিসটার মাধ্যমে সে খালি দান করছে আর আমরা জিনিসটা নিচ্ছি। কিন্তু আমাদের বাহুল্য লোকটি যে অতিরিক্ত পরিমাণে আছে, অর্থাৎ 15 আনা ব্যক্তিরা, ঠিক আছে, কোনো কাজের না, ঠিক আছে, সে কোনো কাজের নয়, যেরকম বন্ধু বললাম কোনো কাজের না, মানলাম, তাই তাহার কোনো প্রাচীর নেই, অফকোর্স সে কোনো কাজের না, তার জন্য কোনো দেওয়ালও নেই। সে আমার জীবনে যখন তখন আসছে, যখন তখন আমাকে এর সঙ্গে কথা বলছে, আমার সঙ্গে সময় অতিবাহিত করছে, আমার টাইমটাকে পাস করছে, বাট আমার মুখে হাসিটা আনছে, আমার কষ্টটাকে সে শেয়ার করছে, আমাকে সে বুঝতে পারছে আমি কি চাই। সে হলো সেই তোমার বাহুল্য লোকটা, যার কোনো দেওয়াল নেই, ঠিক আছে, সে কোনো কিছু দিচ্ছে না, বাট আমার সঙ্গে রয়েছে, সঙ্গে রয়ে আমার সঙ্গে আমার ভালোবাসা, আমার দুঃখ কষ্ট সব কিছু বুঝতে পারছে, সব কিছু শেয়ার করতে পারছে, যেটা 1 আনার লোকেরা করতে পারে না। তারা শুধু দিতে পারে, বাট শেয়ার করতে পারে না। কবি এখানে লেখক সেটাই কথা বলেছেন, ঠিক আছে। তো দেখো, সে আমাদের সহায় নয়, সে আমাদের সঙ্গী মাত্র। কার কথা বলা হয়েছে? যে বাহুল্য ব্যক্তি, অতিরিক্ত যাদের 15 আনা ব্যক্তির কথা বলা হয়েছে, সে হলো আমাদের কি সহায় নয়, সে আমাদের সঙ্গী মাত্র। উপকারী লোকটির কাছ হইতে আমরা অর্জন করিয়া আনি, ইয়েস, যে আমাদেরকে উপকার করে তাদের থেকে আমরা কী করি, অর্জন করি, কিন্তু বাহুল্য লোকটির সঙ্গে মিলিয়ে আমরা খরচ করিয়া থাকি। আদর্শবান পথে ফলো করে, আদর্শ লোকের কথা ফলো করে সারা জীবন কাম করে যাও, কাম করে যাই, কাম করে করে আমরা পয়সা উপার্জন করি। এখন বলো আমাকে, তুমি পয়সা উপার্জন করে করবেটাই কি যদি তুমি সেটাকে খরচাই না করতে পারো? সারা জীবন কষ্ট করে তুমি পয়সা উপার্জন করলে, কিন্তু সেটাকে তুমি খরচাই করতে পারলে না। কিন্তু যখন তুমি সেই জিনিসটাকে খরচা করতে পারবে নিজের ফ্যামিলির জন্য, নিজের বন্ধুদের জন্য, কাউকে খাইয়ে দাইয়ে খুশি ফুর্তি করতে পারবে, আনন্দ করতে পারবে, সেই জিনিসটা কার জন্য বেশি ইম্পর্টেন্ট? তোমার জন্য। তো তাই বলছে, যে আমাদের খরচ করিবার সঙ্গী সেই আমাদের বন্ধু। তো লেখক সেই কথাটা বলছেন, আদর্শ লোককে ফলো করে, 1 আনা লোককে ফলো করে আমরা শুধু উপার্জন করতে পারি, কিন্তু খরচ করার জন্য আমাদের লাগে সঙ্গী, বন্ধু, আমাদের সাথী, আমাদের ভালোবাসার পাত্ররা, তারা না থাকলে আমরা করতে পারি না। তো সেখানেই কবিতাটা বলছেন, যে আমাদের খরচ করিবার সঙ্গী সেই আমাদের বন্ধু, বিকজ তাদের সঙ্গে আমরা আমাদের দুঃখ কষ্ট, আমাদের অর্থ উপার্জন করা জিনিসটাকে আমরা শেয়ার করি। আর একটা কথাই বলা হয়েছে না, তুমি যত শেয়ার করবে ততই কি হবে, কেয়ার হবে, ততই ভালোবাসা বৃদ্ধি পাবে। কথাটাই তো আছে না বলার মধ্যে। তো উপার্জনের জন্য ফলো করো আদর্শবান লোকদের, কিন্তু তোমার খরচ করতে গিয়ে ওটাকে যদি খুশি মনে তুমি যদি ব্যয় করতে যাও, তখন তোমার লাগবে সেই 15 আনা ব্যক্তিদের। আর 15 আনা ব্যক্তিদের জন্যই কিন্তু আমরা, দেখো একটা কথা, 15 আনা ব্যক্তিদের জন্যই কিন্তু আমরা আয় করছি, উপার্জন করছি আদর্শ পথ চলে, কিন্তু খরচ করার ক্ষেত্রে কাদের জন্য করছি, সেই 15 আনা লোকদেরকে। আর তাদের জন্য খরচা করেও কিন্তু আমার মনে শান্তি আসে, আমার মনে হাসি আসে। এক্সাম্পল, যদি আমি আমার মার জন্য যখন কোনো কিছু একটা জিনিস কিনি, কিংবা আমার ছাত্রদের জন্য যদি আমি কোনো একটা জিনিস করি, ঠিক আছে, জিনিসটা বড় নাও হোক, ছোট হোক, যেমন সিম্পল একটা ম্যাগি পার্টি করিয়ে দিলাম, ঠিক আছে, ম্যাগি পার্টি কিংবা কফি পার্টি করে দিলাম, সেটাতে যে ওরা যে খুশি হয়, সেই খুশিটা যে আমি যে লাভ করি, সেটা বলার মতো নয়। তো তাই বলছে, যে আমাদের খরচ করিবার সঙ্গী সেই আমাদের বন্ধু, অর্থাৎ 15 আনার লোকেরা
আমাদের সঙ্গী, তারাই আমাদের বন্ধু। তিনি এখানে সেটাই বলতে চেয়েছেন। ঠিক আছে, অল্প ঢাকের আওয়াজ হচ্ছে, তো আমাকে অল্প ভিডিওটা পজ করতে হবে। তো এতক্ষণ ধরে যে কথাটা আমি বলে আসছিলাম, তো লেখক এখন মেন কথাটার মধ্যে আসছে। তো বিধাতার প্রসাদে হরিণের শিং ও ময়ূরের পুচ্ছের মতো সংসারে আমরা অধিকাংশ লোকেই বাহুল্য। আমাদের অধিকাংশরই জীবনচরিত লিখিবার যোগ্য নহে, এবং সৌভাগ্যক্রমে আমাদের অধিকাংশরই মৃত্যুর পরে পাথরের মূর্তি গড়িবার নিষ্ফল চেষ্টায় চাঁদার খাতা দ্বারে দ্বারে কাঁদিয়া ফিরিবে না। তো যেটা আমি বলছিলাম, যেরকম তোমার সেই ময়ূরের পাখার প্রয়োজন নাই, ছাগলের এক্সট্রা শিংয়ের প্রয়োজন নাই, কিন্তু আবার সেটারই প্রয়োজন আছে। ঠিক আছে, যখন লেখক বলছে, ঠিক তেমনি আমি বলছিলাম না যে আমাদের সমাজে কিছু 15 আনা ব্যক্তি আছে যাদেরকে আমরা বলি যে তাদের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কিন্তু তাদের প্রয়োজন আমাদের জীবনে খুবই আছে, সেটাই এখানে বলেছেন। আর 15 আনা লোকরা হলো সংখ্যায় গরিষ্ঠ, 1 আনা লোকরা সংখ্যায় লঘু। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলেছেন। আর দেখো, তিনি এখানে আরেকটা কথা বলছেন, সৌভাগ্যক্রমে আমাদের অধিকাংশের মৃত্যুর পর পাথরের মূর্তি গড়িবার নিষ্ফল চেষ্টায় চাঁদার খাতা দ্বারে দ্বারে কাঁদিয়া ফিরবে না। অফকোর্স, যে সাধারণ ব্যক্তি, যখন কোনো একজন সাধারণ ব্যক্তি মারা যায়, তখন কি তাদেরকে আমরা কি স্ট্যাচু বানাই, প্রতিমা বানাই? আর প্রতিমা বানানোর জন্য কারোর কাছে কি আমরা কি চাঁদা চাই নাকি? চাই না। কিন্তু সেখানে যখন আদর্শবান কোনো একজন ব্যক্তি মারা যায়, তখনই তার প্রতিমা গড়ার জন্য আমরা চাঁদা চাইতে যাই। তো এখানে বলছে, তো দেখো, সৌভাগ্যক্রমে কিন্তু বলছে, সৌভাগ্যক্রমে অধিকাংশেরই মৃত্যুর পর পাথরের মূর্তি গড়িবার নিষ্ফল চেষ্টায় চাঁদার খাতা দ্বারে দ্বারে কাঁদিয়া ফিরিবে না। তো সাধারণ মানুষের মৃত্যুর পর তাদের প্রতিমা গড়ারও প্রয়োজন পড়ে না, তাদের জন্য চাঁদা নেওয়ার প্রয়োজনও পড়ে না। ঠিক আছে, আরও এটা কেন সৌভাগ্য বলেছে বলো তো? সৌভাগ্য এর জন্যই বলেছে যে পৃথিবীতে তোমার 1 আনা লোক কয়জন আছে, আদর্শবান লোক কয়জন আছে, তার তুলনায় 15 আনা লোক কয়জন আছে। এখন 15 আনা লোকের যদি প্রত্যেক ব্যক্তি মারা যাওয়ার পর যদি প্রত্যেক ব্যক্তির নামে যদি আমরা স্ট্যাচু বানাতে শুরু করি, তাহলে তুমি আমাকে বলো পৃথিবীতে মানুষের থাকার জন্য ঘর থাকবে? নট পসিবল। ঘরই থাকবে না, ঘরের জায়গায় সবার মূর্তি থাকবে। ঠিক আছে, তো এর জন্য এখানে বলা হয়েছে সৌভাগ্যক্রমে। কেন কি 15 আনা লোকের তো সংখ্যা প্রচুর, আর প্রচুর 15 আনা লোক, সাধারণ লোক মারা যাচ্ছে, তাদের যদি আমরা প্রত্যেকবারে প্রতিমা গড়তে থাকি, তাহলে আমাদের এই পৃথিবীতে বসবাস করা সম্ভব হবে না, সব জায়গায় স্ট্যাচু থাকবে। তাই লেখক বলছেন যে 15 আনা হওয়াতে আমরা বেঁচে গিয়েছি, যে আমরা এই সমাজে বসবাস করতে পারছি, কারণ 15 আনা লোকদের জন্য কোনো স্ট্যাচু বানানোর প্রয়োজন পড়ে না, তাই আমরা ঘরে থাকতে পারছি। যদি 15 আনার জায়গায় সবার জন্য যদি মূর্তি বানানো হতো, তাহলে আমাদের আর ঘরে থাকা হতো না, আমাদেরকে কোথায় থাকতে লাগতো? সমাধির স্তম্ভে। ঘর আর থাকতো না আমাদের জন্য তখন। তো লেখক এই কথাটা বলেছে। তো আমি একটা প্যারাগ্রাফ এখানে স্কিপ করে দিয়েছি। ঠিক আছে, আর পুরো মিনিংটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, দেখো, স্কিপ না করে আবার বলে যাই। মরার পরে অল্প লোকেই অমর হইয়া থাকেন, অফকোর্স সত্যি কথা। সেই জন্য পৃথিবীটা বাসযোগ্য। যে কথাটা আমি মাত্র বললাম, মরার পরে খুব অল্প লোকেই অমর হয় মানে আদর্শবান যারা লোক, তাদেরকেই আমরা বলি অমর। তারা চিরজীবনের জন্য থাকে আমাদের মনে, হৃদয়ে, জীবন্ত অবস্থাও থাকে, ইভেন মারা যাওয়ার পরেও আমাদের হৃদয়ে জুড়ে থাকে। আর সেটার জন্যই লেখক বলছে যে পৃথিবীটা বাসযোগ্য। কারণটা আমি বলে দিলাম তোমাদেরকে, যে সকল ব্যক্তি যদি অমর হতো, যদি তোমার 15 আনা লোকরাও যদি অমর হতো, ওদেরও যদি স্ট্যাচু বানানো হতো, তাহলে কি হতো? পৃথিবীতে বসবাস করা সম্ভব হতো না। তো সেই কথাটাই এখানে বলেছেন। ট্রেনের সব গাড়ি যদি রিজার্ভ গাড়ি হইতো, তাহলে সাধারণ প্যাসেঞ্জারদের গতি কী হইতো? যেটা আমি বললাম, ট্রেনের সব গাড়ি যদি রিজার্ভ হতো, তাহলে আমাদেরকে আর যাত্রা করতে হতো না, এক জায়গার থেকে আরেক জায়গায় আমাদের যাওয়ার সম্ভবই হতো না। তো লেখক এখানে সেখানেই বলছে যে আদর্শবান লোক 1 আনা হওয়াতেই ভালো, কারণ 1 আনা হওয়ার জন্য পৃথিবীটা বসবাসযোগ্য, কারণ তারা সব অংশটা নেয়। একে তো দেখো, আদর্শবান ব্যক্তিরা বলা হয় একেই 100, তারা জীবিত থাকতেও পৃথিবীর বেশিরভাগে স্থান তাদের দখলে থাকে, আবার মারা যাওয়ার পরেও তাদের ভক্ত থাকে, সকলের হৃদয়ে তারা স্থান করে থাকে। এখন 1 আনা অংশেরই যদি পাওয়ার এত থাকে, তো পৃথিবীর সব যদি 15 আনা 1 আনার মধ্যে কনভার্ট হয়ে যায়,
তাহলে অবস্থা কী হবে পৃথিবীর মধ্যে? তো লেখক এখানে সেটাই বলেছেন যে 1 আনার জায়গায় 1 আনা আছে, ঠিকই আছে, 15 আনা হয় নাই, সেটাই ভালো। বিকজ 1 আনা যদি 15 আনার মধ্যে কনভার্ট হয়ে যায় তাহলে পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারবে না, পৃথিবী পুরা সমাধিস্থলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এতে তো একে তো বড় লোকেরা একাই 100, অর্থাৎ যতদিন বাঁচিয়া থাকেন ততদিন অন্তত তাহাদের ভক্ত ও নিন্দুকের হৃদয় ক্ষেত্রে শতাধিক লোকের জায়গা জুড়ে থাকেন, যেটা আমি বললাম মাত্র। তাহার পর আবার মরিয়াও তাহারা স্থান ছাড়েন না, যেটা আমি মাত্র বললাম তোমাদেরকে। ছাড়া দূরে যাক অনেকে মরার সুযোগ লইয়া অধিকার বিস্তার করিয়া থাকেন। অফকোর্স লেখক এখানে বলছেন কিছু কিছু লোক তো তোমার বিখ্যাত হয়, ঠিক আছে, আরও কিছু কিছু লোক মরার পরে আরও ফেমাস হয়ে যায়। এটাও কিন্তু দেখা যায়, যারা ফেমাস পার্সোনালিটি থাকে তাদেরকে যখন এক্সাম্পল দেখো, আমি একটা টিপ্পনি করতে চাচ্ছি না, কমেন্ট করতে চাচ্ছি না, জাস্ট বলছি, সুশান্ত সিং রাজপুত ওয়াজ ফেমাস, ইউ অল নো দ্যাট, হি ওয়াজ অ্যান অ্যাক্টর। ঠিক আছে, তাকে অনেক লোক জানতো, কিন্তু যখন তিনি মারা গেলেন যারা তাকে জানতেন না তারাও তাকে জানলেন আরও, তার থেকে নেপোটিজমের কথাটা আসলো। তো মারা যাওয়ার পরেও তার বিষয়ে আরও অধিক লোক জানলো। কথাটা বুঝেছো? তো এখানে সেই কথাটা আমি বলতে পারো, ইঙ্গিত করতে পারো, জীবন্ত থাকতে তো লোক ফেমাস ছিলই, কিন্তু মারা যাওয়ার পরেও সে আরও ফেমাস হয়ে গেল। ঠিক আছে, সেটাই তো আমাদের একমাত্র রক্ষা যে ইহাদের সংখ্যা অল্প। তার মানে তোমার 1 আনার কথা বলছে, আমাদের রক্ষা কেন? বিকজ এদের সংখ্যা কম। যদি এদের সংখ্যা উল্টা হতো, তার মানে 1 আনার জায়গায় যদি 15 আনা যেত আর 15 আনার জায়গায় যদি 1 আনা হতো, তাহলে তো সত্যনাশ হয়ে গিয়েছিল পৃথিবীতে, কেউ থাকতে পারতো না। সেই কথাটা এখানে বলেছে। নহিলে কেবল সমাধিস্তম্ভে সামান্য ব্যক্তিদের কুটিরের স্থান থাকিত না, যেটা আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো, পৃথিবী এত সংকীর্ণ যে জীবিতের সঙ্গে জীবিতকে জায়গার জন্য লড়তে হয়। এটা তো অফকোর্স সত্যি কথা, জানো, পৃথিবীটা আমাদের সংকীর্ণ, তার জন্য তো আমাদের জীবন্ত ব্যক্তিদের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হয়। এটা তোমরা ভালো মতন জানো। আজকে আমরা লড়াই করছি কম্পিটিশন নিয়ে, জব নিয়ে, ঘর বাড়ি নিয়ে, রাস্তাঘাট নিয়ে লড়াই করছি কি না? জীবিতর সঙ্গে জীবিতের লড়াই, একজন ব্যক্তি আর একজনের সঙ্গে লড়াই করছে, কম্পিটিশন সব জায়গায় আছে। সেটা ঘর বাড়ির কথা বলো, টাকা অর্জনের কথা বলো, ইভেন আরেকটা যদি আমি বলি, আরেকটা সেন্সে যদি বলি, আমরা থাকার জন্য আমরা আরেকটা জীবনকে হত্যা করছি। যেমন গাছপালাকে আমরা হত্যা করছি, গাছপালারও তো প্রাণ আছে, সেও তো একটা জীবিত বস্তু। তো পৃথিবী এত সংকীর্ণ যে জীবিতের সঙ্গে জীবিতের জায়গার জন্য লড়াই হচ্ছে। এটা তো সত্যি কথা, যেটা মাত্র তোমাদেরকে বললাম। মানুষ হিসাবেই বলো, রাস্তাঘাট বলো, তোমার মাঠ ক্ষেত বলো, ঘর বাড়ি বলো, তার জন্য আমরা লড়াই করছি। চাকরি বাকরি বলো, আর একটা এক্সাম্পল, প্রকৃতির সঙ্গেও আমরা লড়াই করছি, প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছি, গাছপালা কাটছি, ওটা এক্সাম্পল। জমির মধ্যেই হোক বা হৃদয়ের মধ্যেই হোক, অন্য 5 জনের চেয়ে একটুখানি ফলা অধিকার পাইবার জন্য কত লোকে জালিয়াতি করিয়া ইহকাল পরকাল খোয়াইতে উদ্যত। অফকোর্স সত্যি। আমাদের মধ্যে কি হয়, সেটা মাটি নিয়ে আমরা ঝগড়া করি, কিংবা তোমার হৃদয়ের মধ্যে কারোর কাছে আমি অধিক প্রিয় হওয়ার জন্যই ঝগড়া করি। অনেক লোক তো প্রিয় হওয়ার জন্য ঝগড়া করে আজকাল, জানোই। কেউ যদি কারো কাছে পছন্দ হয়, আমাকে যাদের লোক বেশি পছন্দ করে, তার জন্য ওকে ডাউন দেখিয়ে দাও। যেমন সাপোজ এক্সাম্পল, আমি ফেমাস হতে চাই, তার জন্য আমি অন্য টিচারের বদনাম করে দিলাম, লোকে যাতে আমাকে ভালোবাসে। এটাও হয়, এরকমই করে, এরকম হচ্ছে, বাট আমি কিন্তু করছি না। আমি যেটা সত্য কথা সেটা বলছি। এখন যদি কারো খারাপ লেগে থাকে, আমি আর কিছু করার নাই এখানে। বাট আই এম নট পয়েন্টিং এভরিওয়ান, আই এম জাস্ট পয়েন্টিং দোজ পিপল যারা এটা করছে। তো সবার জন্য নয়, যারা করছে তাদেরকে আমি বলছি, যেটা আমি প্র্যাকটিক্যালি নিজের টিচিং লাইফেও দেখেছি, যে অনেক টিচাররা আছে যার জন্য স্টুডেন্টদের লাইফটা বরবাদ হচ্ছে, বা স্টুডেন্টরা লিটারেচারটাকে অবহেলা করছে। ঠিক আছে, তার জন্য আমি বলছি। তো যাই হোক, তো আমরাও অনেক সময় কী করি, ট্রাই করি, যদি আমার একটু বেশি অধিকার হয় কারো উপরে। এখানে সেটাই বলছি না, অন্য 5 জনের থেকে
চেয়ে মানে থেকে একটুখানি ফলাও যদি আমার বেশি অধিকার হয়, তার জন্য অনেক লোক কী করছে, জাল জালিয়াতিও করছে আজকাল। যেরকম এক্সাম্পল যদি চাকরির কথাই বলি এখন আমি, ডুপ্লিকেট ডকুমেন্টসও মানুষ বানাচ্ছে যে চাকরি পেলেও ফেমাস হবে, ফেম হবে, নেম হবে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম তোমাদেরকে, যে চাকরি পেলে সে অধিক সম্মান পাবে, লোকে ওকে ডাকবে, মানবে। তো এটা তো প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে, আমরা করছি না। এটা একটা জাস্ট পয়েন্ট আনছে এখানে। এই যে জীবিতে জীবিত লড়াই, ইহা সমকক্ষের লড়াই। তো লেখক এখানে বলছে, মানে দেখো এখানেও পয়েন্ট দেওয়া আছে, কিন্তু এতক্ষণ ধরে যে লেখকটা এই কথাগুলো বললো, মানে কটা যে লাইন বললো, মানুষের সঙ্গে মানুষের লড়াই ঠিক আছে ভাই, এটা সমানের লড়াই, ঠিক আছে। কিন্তু এই যে জীবিতে জীবিতে লড়াই, ইহা সমকক্ষের লড়াই। কিন্তু মৃতের সঙ্গে জীবিতের লড়াই বড় কঠিন, অফকোর্স। কিন্তু যারা মারা গিয়েছে, যারা ফেমাস লোক, ফেমাস আইডেন্টিটি, তাদের সঙ্গে কীভাবে লড়াই করবে, তাদেরকে তাদের স্থান থেকে কীভাবে হাঁটাবে, সেটা তো পসিবল না। পসিবল কি? পসিবল না। তাই তাহারা এখন সমস্ত দুর্বলতা, সমস্ত খণ্ডতার অতীত। তাহারা কল্পলোক বিহারী। আমরা মধ্যাকর্ষণ, কৌশিকাকর্ষণ এবং বহুবিধ আকর্ষণ বিকর্ষণের দ্বারা পীড়িত মত্ত মানুষ আমরা পারিয়া উঠিব কেন? এক মিনিট। তো এখানে লেখক বলছেন যে আমরা সেই মৃত লোকদের সঙ্গে কীভাবে লড়াই করতে পারবো ভাই? সেই মৃত লোকরা, অর্থাৎ এখানে কাদের কথা বলা হয়েছে? আদর্শ পুরুষদের কথা বলা হয়েছে, যারা এক আনা, তাদের কথা বলা হয়েছে, কিন্তু অন্য কোনো লোকদের কথা বলা হয়নি। তো তারা তো অলরেডি ফেমাস ছিল জীবন্ত অবস্থায়, ইভেন মারা যাওয়ার পরেও তারা ফেমাস। তো সেই মারা যাওয়ার লোকদের সঙ্গে আমাদের কীভাবে লড়াই হবে? অর্থাৎ যেই সাধারণ লোক, অর্থাৎ 15 আনা লোকদের কথা বলছে, যারা কি করছে, তোমার মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটি, ল অফ গ্র্যাভিটি, কৌশিকাকর্ষণ মানে চুল টানাটানি, মারামারি, ঝগড়াঝাটির মধ্যে যারা আছে, অর্থাৎ সাধারণ লোকেরা। এটা সাধারণ লোকের ফিচার। তোমার কৌশিকাকর্ষণ এবং বহুবিধ আকর্ষণ বিকর্ষণের দ্বারা পীড়িত, কেউ নেশা করছে, কেউ অন্য কিছুর দ্বারা আকর্ষিত হচ্ছে। আমাদেরকে, অর্থাৎ সাধারণ লোকদেরকে বিভিন্ন জিনিস আকর্ষণ করে থাকে, এবং আমরা বিভিন্ন জিনিসের দ্বারা বিকর্ষণও হই, ঠিক আছে। তো এখানে সেটাই বলছে যে সাধারণ মানুষের সঙ্গে সেই তোমার আদর্শবান লোকদের কীভাবে লড়াই হবে, যারা মৃত্যুর পরেও ফেমাস, তাদের সঙ্গে তো আমরা লড়াই করতে পারবো না। তাই লেখক এখানে বলছে যে ভগবানের আমাদের উপরে কৃপা আছে, দয়া আছে, ভগবান দেখছে সেই জিনিসটাকে। এখানে চড়ক পূজার ইস্যু হচ্ছে, তো আমাকে বলবো অফ করতে লাগবে ভিডিওটা, না ছাড়া ভিডিওটা খারাপ হবে তোমাদের জন্য। বিকজ আচ্ছা, অফ করে দিয়েছে ওরা, তো শুনে নাও। আবার বাজলে আমাকে আবার পজ করতে হবে। তো দেখো কোথায় ছিল, এখন কিন্তু তোমাদের 9:30 বাজে। তো 9:30 দিকে বা ভোলেনাথের বলে কিপার কথা বলা যায় না। যাই হোক, কোথায় ছিলাম? তো যেটা বললাম, সাধারণ লোকের সঙ্গে তাদের কোথায় মিল আছে, তাদের সঙ্গে সাধারণ লোকেরা পারবে না। আর তার জন্যই ভগবানের কৃপা অনুসারে বিধাতা যদি বড় বড় মৃত্যুর আত্মহত্যায় আমাদের মতো ছোট ছোট জীবিতকে নিতান্ত বিমর্ষ মূল্যন, কোথাও লাইন ছাড়লাম নাকি? লাইন ছেড়ে দিয়েছি একটু। সো এই জন্যই বিধাতা অধিকাংশ মৃতকেই বিস্মৃত লোকে নির্বাসন দিয়ে থাকেন। অফকোর্স, যেটা আমি বলছিলাম অল্প আগে, যে ভগবানের কৃপা আছে বলেই যে এই আদর্শবান লোকেরা, তাদেরকে ভগবান বিস্মৃতি লোকে বিলীন করে দিয়েছে। যেখানে জায়গার অভাব নাই, সেখানে তারা বিন্দাস আছে, তাদের জায়গায় তারা আছে। আর এই 15 আনা লোকেরা সমাজের মধ্যে অ্যাটলিস্ট শান্ততে আছে, বা তাদের যে অধিকারটা আছে, তারা যেভাবে থাকতে চায় সেই জিনিসটা থাকতে পারছে। কারণ সেই আদর্শবান লোকেরা যদি জীবন্ত অবস্থায় পৃথিবীর সকল অংশ জড়িয়ে আছে, আবার মরার পরেও যদি জড়িয়ে থাকে, তাহলে 15 আনা লোকদের অধিকার কোথায় থাকবে, অংশ কোথায় থাকবে, তাদের জায়গা কোথায় থাকবে না। তো তাই বিধাতা সেই জিনিসটা দেখেই, ঠিক আছে, তাদেরকে বিস্মৃতি লোকে পাঠিয়ে দিয়েছে, যাতে যেখানে কোনো জায়গার কোনো অভাব নেই, তারা বিন্দাস সেখানে আছে। আর 15 আনা লোকেরাও শান্তি মতন তাদের জীবনটাকে অতিবাহিত করতে পারছে, ঠিক আছে। নাও এখন এখানে একটা কথা বলছে, যেটা আমি বললাম অল্প আগে তোমাদেরকে বলছিলাম, বিধাতা যদি বড় বড় মৃত্যুর আত্মীয়তায় আমাদের মতো ছোট ছোট জীবিতকে
ঠিক আছে, জীবতকে নিতান্ত বিমর্ষ মলিন নিত্যায়িত কোনো ঘেঁষিয়া করিয়া রাখিবেন, তবে পৃথিবীকে এমন উজ্জ্বল সুন্দর করিলেন কেন? মানুষের হৃদয়টুকু মানুষের কাছে এমন একান্ত লোভনীয় হইল কী কারণে? তো যেটা আমি বললাম তোমাদের অল্প আগে, যে তোমার সাধারণ মানুষ যেটা এক আনার লোকেরা আছে তাদের তো জায়গা অলরেডি অনেক, 15 আনার সংখ্যায় বেশি কিন্তু তাদের জায়গা কম। এক আনার লোকেরা সংখ্যায় কম কিন্তু ওদের জায়গা অনেক। তো এখানে বলছে উল্টা যদি হয়, যদি 15 আনার লোকেরা এক আনার লোকের জায়গা নেয় এবং এক আনার লোকেরা যদি 15 আনার জায়গা নেয়, তাহলে কী হবে? পৃথিবীর মধ্যে বসবাস করার কোনো জায়গা হবে না, পৃথিবীটা আর সুন্দর হয়ে থাকবে না, সেটাই বলছে। কেন কি 15 আনার লোকেরা দেখো আসছে যাচ্ছে, জন্ম নিচ্ছে, জীবন অতিবাহিত করছে হাসি খুশি ঠাট্টা করে, এক সময় আসার পরে জীবনটাকে ত্যাগ করে চলে যাচ্ছে। তাদের জন্য কোনো প্রতিমা করা হচ্ছে না, তাদের জন্য কোনো নামদামও অত করা হচ্ছে না, কিন্তু এক আনা লোকের জন্য সেটা করা হচ্ছে। তাই লেখক বলছে যদি 15 আনার জায়গায় যদি এক আনারও হতো, তাহলে তো সত্যানাশ হয়ে গিয়েছিল পৃথিবীর। ঠিক আছে, বুঝে গিয়েছো? এর পরের প্যারাগ্রাফে লেখক তার কথাকে প্রমাণ করার জন্য আরও ইনডেপথ যাচ্ছে, আরও যুক্তি সহকারে আলোচনা করছেন তার কথাটাকে প্রমাণ করার জন্য, যে সমাজে 15 আনা লোকদেরকে যারা আমরা অপ্রয়োজনীয় বলে ভাবি, তাদেরও যে প্রয়োজন আছে সেটার জন্য তিনি ইনডেপথ আলোচনা করেছেন আরও গভীরে। তো বলছেন, নীতিজ্ঞেরা আমাদিগকে নিন্দা করেন, বলেন আমাদের জীবন বৃথা গেল। তাহারা আমাদিগকে তাড়না করিয়া বলিতেছেন, উঠো, জাগো, কাজ করো, সময় নষ্ট করিও না। এখান থেকে কিন্তু কোয়েশ্চেনও আসে। নীতিজ্ঞরা আমাদেরকে কি করতে মানা করে? অর্থাৎ 15 আনা লোকদেরকে নিন্দা করে। ঠিক আছে, অফকোর্স করে, এটা তুমি ভালো মতোই জানো। এখন আমি যদি কোনো একটা আদর্শবান লোক হই, সাপোজ আমার স্টুডেন্ট যদি হয়, তাদেরকে তো আমি ছেড়ে দেবো না, তাদেরকেও লেকচার দেব, পড়াশোনা কর, এটা কোন হ্যান কর ত্যান কর, তাই না? এখানে কিন্তু আমার কথাটাকে আবার নেগেটিভলি নিও না তুমি। আমি যেটা বলছি, নীতিজ্ঞরা বলে যে আমাদেরকে নিন্দা করে, বলেন আমাদের জীবন বৃথা গেল, মানে 15 আনা লোকদের জীবন বৃথা গেল। তাহারা আমাদিগকে তাড়না করিয়া বলিতেছেন, উঠো, জাগো, কাজ করো, সময় নষ্ট করিও না। অ্যাজ এ টিচার আমরা স্টুডেন্টদেরকে বলি সবসময় যে তোমরাও তোমাদের সময়টাকে অপচয় করো না। এই কথাটা কিন্তু সত্যি কথা, অপচয় করো না, কাজে লাগাও, ওয়েস্ট করো না, পড়াশোনা করো, ভালো মতন শিখো জিনিসটাকে, নিজের জীবনে আগে বেড়ে যাও। বাট সঙ্গে আমি এটাও বলি লাইফটাকে এনজয় করো। এটা হলো আমার পার্সপেক্টিভ থেকে, লাইফটাকে এনজয় করো। ঠিক আছে, তো আমি কোনো নীতিজ্ঞ না, কিন্তু নীতিজ্ঞদের কথা যেটা আছে লেখক এখানে বলছে, নর্মালি এটা সাজেশন দেওয়া হয় যারা এক আনা লোক। নীতিজ্ঞরা কাদের মধ্যে পড়ে? এক আনাদের মধ্যে পড়ে। তারা 15 আনা লোকদেরকে সাজেশন দিচ্ছে যে তোরা এভাবে সময়টাকে ওয়েস্ট করিস না, তোরা ওঠ, কাম কর। ঠিক আছে, সময় অপচয় করলে তোদেরই খারাপ হবে। কিন্তু লেখক এখানে কি বলছে? ঠিক আছে, বা নীতিজ্ঞরা সেই 15 আনা লোকদেরকে তাড়না করে, কিন্তু লেখক কি বলছে দেখো, কাজ না করিয়া অনেক সময় নষ্ট করে সন্দেহ নাই। সরি, হ্যাঁ, এক মিনিট। তো আমি বলছিলাম কি, তোমাদের নীতিজ্ঞের এই পোর্শন থেকে প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চেন আসছে যে নীতিজ্ঞেরা কাদেরকে তাড়না করে। নীতিজ্ঞেরা 15 আনা লোকদেরকে তাড়না করে। তারা কিসের জন্য তাড়না করে? তারা তাদেরকে আদেশ দেয়, উপদেশ দেয় যে তোরা ওঠ, জাগ এবং কাজ কর, সময় নষ্ট করিস না, এটা বলে তাড়না করে। ঠিক আছে, কারণ নীতিজ্ঞরা তাদের ভালো চায়। তো এর পরের লাইনটা যেটা আছে, কাজ না করিয়া অনেক সময় নষ্ট করে সন্দেহ নাই, কিন্তু কাজ করিয়া যাহারা সময় নষ্ট করে তাহারা কাজও নষ্ট করে, সময়ও নষ্ট করে। তো মেবি এখান থেকে তোমাদের কোশ্চেন উঠিয়ে দিতে পারে। বলছে কাজ না করিয়া অনেক সময় নষ্ট করে সন্দেহ নেই। কাজ করে না, কাজ না করে সময়টাকে নষ্ট করে, কোনো ডাউট নাই এখানে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা সময় নষ্ট করছে, সঙ্গে কাজও নষ্ট করছে। প্রথম ক্ষেত্রে বলছে কাজ করছে না, খালি সময় নষ্ট করছে, এমন লোক আছে। কিন্তু আবার
আর একটা ক্ষেত্রে এমন লোকও আছে যারা সময়টাও নষ্ট করে, কাজটাও নষ্ট করে। তারা কারা? তারা কারা? তারা কিন্তু আমার মধ্যেও আছে। কাজও করছি না, সময়ও নষ্ট করছি। আবার তারা তোমাদের মধ্যেও আছে, কাজও করছো না, সময় নষ্ট করছো। কেমন? एग्जाम्पल बोली? यार मेरे को अभी पढ़ाने का मन ही नहीं है, फिर भी मैं जोर जबरदस्ती करके तुम लोगों को पढ़ा रहा हूँ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এখানে আমি অ্যাকচুয়ালি তোমাকে পড়াতে পারবো না, আমার পড়ানোর মুডই নাই, আমি তথাপি জোর জবরদস্তি তোমাদেরকে পড়াচ্ছি, আমার মাথায় অন্য কিছু চলছে। সিমিলারলি যখন তোমরা বোরিং ফিল করো, ঠিক আছে, তোমাদের যখন মন বসে না, তোমরা 1 ঘন্টা ধরে একটা জিনিস লার্ন করছো, দূর মাথা ঢুকছে না। অনেক তো মেমেসও বনে আজকাল, ফেলে চলে যায়। ঠিক আছে, তো সেম কেস না, যখন তোমার মন বসছে না, তুমি 1 ঘন্টা 10 ঘন্টা ধরে একটা জিনিসকে লার্ন করো, তোমার মাথায় ঢুকবে না। তো তুমি সেখানে 10 ঘন্টা ধরে একটা জিনিস পড়ছো, টাইম ওয়েস্ট হচ্ছে, তুমি সঙ্গে কাজও তো করছো, তুমি পড়ছো, পড়াটা কি একটা কাজ না? তো সময়ও ওয়েস্ট করছো প্লাস কাজও হচ্ছে না। তো তেমন লোকদের কথা এখানে বলেছেন লেখক, তারা কিন্তু খতরনাক, ডেঞ্জার। ঠিক আছে, যে তোমার সময়ও নষ্ট করছে, কাজও নষ্ট করছে, তাহাদেরই পদভারে পৃথিবী কম্পান্বিত এবং তাহাদের সচেষ্টতার হাত হইতে অসহায় সংসারকে রক্ষা করিবার জন্য ভগবান বলিয়াছেন সম্ভাবামি যোগে যোগে। ঠিক আছে, সম্ভাবামি যোগে যোগে। তো যারা কাজও করছে, ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে না, কাজ করতে গিয়ে কাজ হচ্ছে না, লগের সময়ও নষ্ট করছে, তাদের দ্বারা আমাদের ক্ষতি হওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, তো তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে ভগবান বলছেন আমাদেরকে সম্ভাবামি যোগে যোগে। অ্যাকচুয়ালি এটা একটা শ্লোক, তোমার গীতার থেকে নেওয়া হয়েছে। কবি এখানে শ্লোকটা ইউজ করা হয়েছে কেন, এই শ্লোকটা তোমরা ভালো মতনই জানো। স্বয়ং ভগবান, তোমার ভগবত গীতায় বলা হয়েছে যে যখন যখন পৃথিবীতে পাপের পরিণাম বাড়বে বা পাপীদের সংখ্যা বাড়বে বা পাপের ফলটা বাড়বে, তখন তখন নররূপী নারায়ণ অথবা ভগবান বিষ্ণুর অবতারের জন্ম হবে সেই পাপটাকে শেষ করতে বা পাপীটাকে শেষ করতে এবং পৃথিবীতে পুনরায় ধর্মকে সংস্থাপন করার জন্য। তো এর অর্থটা হলো এটা, সম্ভাবামি যুগে যুগে, মানে প্রত্যেক যুগে যুগে যখনই পাপের পরিমাণ বৃদ্ধি পাবে তখনই নররূপী নারায়ণের জন্ম হবে এবং সেই নররূপী নারায়ণ জন্মগ্রহণ করে সেই পাপী অর্থাৎ পাপটাকে নাশ করে পৃথিবীতে পুনরায় ধর্মের সংস্থাপন করবে। অর্থাৎ তারপর লেখক বলছে জীবন বৃথা গেল, বৃথা যাইতে দাও। এই যে অল্প আগে নীতিজ্ঞরা লেকচারটা মারছিল, কাজ করো, সময় নষ্ট যাচ্ছে, জাগো, কাজ করো। কিন্তু লেখক এখানে উল্টা বলছে যে বৃথা গেলে, জীবন বৃথা গেলে যাক, বৃথা যাইতে দাও। অধিকাংশ জীবনেই বৃথা যাইবার জন্য হইয়াছে। তো লেখক এখানে বলছে বেশিরভাগ জীবনটাই ওয়েস্ট যাওয়ার জন্যই হইয়াছে। এই 15 আনা অনাবশ্যক জীবনেই বিধাতার ঐশ্বর্য সপ্রমাণ করিতেছে। এখানে একটা কথা আছে, তাহার জীবন ভাণ্ডারে যে দৈন্য নাই, ব্যর্থ প্রাণ আমারই তাহার অগণ্য সাক্ষী। তো লেখক এখানে কথা বলছে, যেরকম এক্সাম্পল দেখো, কিছু এক্সাম্পল বলি, মেবি তোমাদের ভিডিওর লেন্থটা বহুত হচ্ছে, তোমরাও মাঝে মাঝে ব্রেকআপ করো, অল্প ঘুরে ফিরে আসো, আবার পরে লেগে সুইচ অন করো, দেখো, কেন কি কন্টিনিউয়াসলি শুনতে শুনতে তোমরাও বোর ফিল করবে, আমি জানি। আমার উপায় নেই, বাট তোমাদের এক্সাম সামনে আছে, তো আমি ট্রাই করবো এটাকে 1 ঘন্টা হোক 2 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করবো। ঠিক আছে, লাগে আমার গলার বাট লাগুক, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখো, অল্প আগে তোমার পড়ার মন ছিল না, মন বসে নেই, তুমি 10 ঘন্টা ধরে পড়ছো, সময় নিচ্ছ, কাজও করছো, এগুলো লার্নও হচ্ছে না, এটা তো একটা ঝামেলার সমস্যা না? সময়ও ওয়েস্ট হচ্ছে, পড়াও লার্ন হচ্ছে না। এখন ভাই এরকমভাবে লার্ন করার থেকে বেটার আমি 20 মিনিট 1 ঘন্টার জন্য আমি টিভি দেখে নিই,
আমি টিভি দেখে নিই, বা বাইরে ফ্রেন্ডের সঙ্গে কথা বলে নিই, বাইরে গিয়ে ঘুরে আসি, মাইন্ড ফ্রেশ করে নেই। মাইন্ড ফ্রেশ হয়ে গেল, যে জিনিসটা শিখতে এত টাইম লাগছিল 10 মিনিটে এসে দেখলাম শেখা হয়ে গেল। তার মানে অর্থাৎ 15 আনাদের কথা বলা হয়েছে আবার, ঠিক আছে, এখানেও 15 আনা কথা লোকের কথা বলা হয়েছে। তো যেই নীতিজ্ঞরা যেখানে বলছে যে তোমাদের জীবন ব্যর্থ যাচ্ছে, কাজ করো এসো করো, সেখানে লেখক বলছেন যে বেশিরভাগের লোকেরই জীবন ব্যর্থ যাওয়ার জন্যই হয়েছে। অফকোর্স একটা এক্সাম্পল যদি আমি বলি, জন্মের 9 মাস তো আমরা কোথায় থাকি? মায়ের পেটেই থাকি। ওটা একটা সময় না? 9 মাস তো এখানেই ওয়েস্ট হয়ে যাচ্ছে, কোনো কাজ করছি না। নাও 24 ঘন্টার মধ্যে তুমি কয় ঘন্টা কাম করো বলো? কয় ঘন্টা কাম করো? হার্ডলি 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা। 16 ঘন্টা কাম করার লোকের সংখ্যা কম, 12 ঘন্টা কম করার লোকের সংখ্যা কম, 8 ঘন্টা 8 ঘন্টা নর্মালি করা হয়। 24 ঘন্টার থেকে 16 ঘন্টার থেকে তোমার 8 ঘন্টা যদি মাইনাস করো 16 ঘন্টা থাকে। 16 ঘন্টা তো আমাদের অপচয় হয়। তো এখানে বলছে অর্থাৎ সেই লোকদের কথা বলা হয়েছে যে বেশিরভাগ লোক কারা? 15 আনা লোক। সমাজের বেশিরভাগ লোকেরই তো 15 আনা। তো তাদের জীবন যদি বৃথা যাচ্ছে, বৃথা যাক না, বৃথা সকলের জীবনেই যায়। তো দেখো এই লাইনটা বলার আগে আমি আরেকটা জিনিস ক্লিয়ারিফাই করে দিই তোমাদেরকে। লেখক এখানে বলছে যে আমাদের কাজকর্ম যখন করতে গেলে, যখন স্পেশালি যখন দেখো আমি স্টাডির কথাটাই বলছিলাম, ঠিক আছে, স্টাডি হতে গেলে যে তোমাকে সবসময় স্থিরভাবে পড়তে হবে সেরকম কোনো কথা না, ঠিক আছে। তোমাকে আদর্শ হয়ে ফলো করতে হবে, 24 ঘন্টায় তোমাকে পড়তে লাগবে সেটাও কোনো কথা না। কেন কি আমি বলছি, তুমি আদর্শবান লোকের কথা শুনে তুমি 24 ঘন্টা পড়ার চেষ্টা করছো, পড়তে পড়তে কী হচ্ছে, তোমার পড়াটা জিনিসটা মাথায় ঢুকছে না। কথাটা বুঝলে? পড়াটা ঢুকছে না, যেখানে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তখন তুমি কি করতে পারো? তোমার যে এক্সট্রা সাইডটা আমি বললাম অপ্রয়োজনীয় না, বাইরে গিয়ে টিভিটা দেখা, কারোর সঙ্গে কথা বলা, সেটা তো অপ্রয়োজনীয়, সেটা আমাদের করতে লাগে না, বাট সেটাও আমাদের তখন প্রয়োজন পড়ে। দ্যাট ইজ তিনি আবার তার কথাটাকে প্রমাণ করিলেন যে 15 লোকদের সমাজে প্রয়োজন আছে। এরপরে যেটা জীবন বৃথা গেল বৃথা যাইতে দাও, যে লাইনটা ছিল, ঠিক আছে, অধিকাংশই জীবনই বৃথা যাইবার জন্য হয়ে যাচ্ছে। এটা তো সত্যি কথা, জীবন বৃথা যাচ্ছে যাচ্ছে, মানুষ জন্মেছে, মানুষ মারা যাচ্ছে, কোনো কিছুই লাইফে কোনো কিছু করছে না, না করেই তারা মারা যাচ্ছে। এই 15 আনা অনাবশ্যক জীবনে বিধাতার ঐশ্বর্য শ্রবণ করছে। অফকোর্স মানুষ জন্মেছে, জন্মার পরে কোনো কিছু না করেই তারা মারা যাচ্ছে। নাও জন্মানোর পরে যে তোমাকে কোনো কিছু করতে লাগবে এটা কোনো কথা আছে নাকি? কোথাও ধরাবান্ধা নিয়ম আছে নাকি? নিশ্চয়ই নাই। প্রকৃতি হলো বিধাতার সৃষ্টি করেছে, জীবনটা হলো গতিশীল, আসবে যাবে। তো এই 15 লোকটা কী করছে? বিধাতার যে সেই নিয়মটা আছে সেই নিয়মটাকে তারা পালন করতে সাহায্য করছে। তারা জীবনে আসছে এবং চলে যাচ্ছে। তো তারা তাদের সেই অর্থাৎ 15 আনার লোকরাই তাদের কর্মের মাধ্যমে, মানে কোনো কিছু না করার মাধ্যমে, ব্যর্থতার মাধ্যমেই বিধাতার জয়গান করছেন, ঠিক আছে, বিধাতার যে ঐশ্বর্য আছে তার জয়গান করছেন। এখানে সেই কথাটাই বলেছে, ঠিক আছে। দেখো আমার কথাকে আবার মিস ইন্টারপ্রিট করবে না তোমরা, ঠিক আছে। এখানে বলেছে যে সাধারণ লোকের কথা বলা হয়েছে, 15 আনা বলতে সাধারণ লোকদের কথা বলা হয়েছে না। তো সাধারণ লোকেরা ইট ডাজ নট মিন যে তারা জন্ম নেওয়ার পরে কোনো কর্ম করছে না, তারা কর্ম করছে। তা বলে যে মহান মহান কর্ম করতে লাগবে সেটা কোনো কথা না। তারা জন্ম নিচ্ছে, তারা কর্ম করছে, কিন্তু তা বলে যদি তাদেরকে মহান কর্ম করতে লাগবে জীবনে বেঁচে থাকার জন্য, সেটা কোনো কথা না। তারা তাদের যতটুকু সামর্থ্য আছে সেটা তো করছেই, কিন্তু করে তারা বিধাতার যে নিয়মটা আছে সেই নিয়মটাকে বজিয়ে রাখতে সাহায্য করছে। অর্থাৎ দেখো জীবন বৃথা যাচ্ছে, কোনো প্রবলেম নেই এখানে। তুমি যে হ্যাপি আসছো,
তুমি যে খুশি আছো, তুমি যে জন্ম নেওয়ার পর তুমি হাসি খুশিভাবে পৃথিবীতে সময়টা অতিবাহিত করছো, সেটা ইম্পর্টেন্ট। তুমি কীভাবে আছো সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, কীভাবে না, অ্যাকচুয়ালি কীভাবে তো বলতে গেলে এখন আমি যদি একদমই খারাপ কন্ডিশনে, সেটা আবার উল্টা কথা হবে। সেটা না, মানে তুমি হাসি খুশি থেকে সময়টাকে অতিবাহিত করছো, সেটাই হলো বিধাতার চায়, ঠিক আছে? আর সাধারণ লোকেরা সেইভাবেই কাজটা করছে, অর্থাৎ সাধারণ লোকেরা তাদের কর্মের মাধ্যমেই বিধাতার গৌরবটাকে গেয়ে যাচ্ছে, বা বিধাতার জয়গানটাকে তারাই প্রমাণ করছে, সপ্রমাণ করছে যে বিধাতা যে জিনিসটা করেছে বা জীবনটাকে যে সৃষ্টি করেছে, অর্থাৎ জীবনের মিনিং যে গতিশীল, সেই ধারণাটাকে সেই লোকেরাই কী করছে, তোমার প্রকাশ করতে সাহায্য করছে। আর তার প্রমাণও দিচ্ছে কারা? সেই 15 আনা লোকেরা, ঠিক আছে? তো এর উদাহরণস্বরূপ তিনি বলেছেন, বাঁশি যেমন আপন শূন্যতার ভিতর দিয়া সঙ্গীত প্রচার করে। এখন বাঁশির কথা দেখো, বাঁশি তো একটা বড় বাঁশি, ঠিক আছে? সেই বাঁশির মাধ্যমে, বাঁশির মধ্যে বলো কয়েকটা হোল থাকে, সেই হোল দিয়ে কি হয়? এত বড় একটা বাঁশির মধ্যে বা এত বড় একটা বাঁশি ধরলাম, সেই বাঁশটার কোনো প্রয়োজন আছে? বাঁশের মধ্যে জাস্ট কয়েকটা হোল থাকলে এনাফ, তাই না? তার মানে এক আনা। কিন্তু এত বড় যদি বাঁশটা না হয়, তুমি বাঁশিটা বানাতে পারবে? বাঁশিটা হবে না। তো যেমন বাঁশি যেমন আপন শূন্যতার ভিতর দিয়ে সঙ্গীত প্রচার করে, আমরা সংসারে 15 আনা আমাদের ব্যর্থতার দ্বারা বিধাতার গৌরব ঘোষণা করছি। অর্থাৎ 15 আনা লোকদের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? তো দেখো এখানে যে উদাহরণটা দিয়েছেন, বাঁশি যেমন আপন শূন্যতার ভিতর দিয়ে সঙ্গীত প্রচার করে। এখন বাঁশির কথাই যদি বলি আমরা, বাঁশির মধ্যে কয়েকটা হোল থাকে, ঠিক আছে? বাঁশির ভিতরে তোমার কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকে না, যেরকম লাইক তোমার গিটারের মধ্যে স্ট্রিং থাকে যেটা, ঠিক আছে? বা ড্রামের সেট যেটা থাকে, সেটাও কিছু তো থাকে না, বাঁশির মধ্যে থাকে নাকি? জাস্ট কয়েকটা হোল থাকে। কিন্তু সেই বাঁশির মধ্যে দিয়ে যখন ফু দিয়ে আঙ্গুলের সাহায্যে সিঙ্ক্রোনাইজ করে যখন বাজানো হয়, কি সুন্দর একটা মধুর সুর বেরোয় না? সেটা বাঁশির সার্থকতাকে বোঝায়। সিমিলারলি আমাদের সমাজে অনেক 15 আনা লোকেরা আছে, যারা অর্থাৎ সাধারণ লোকেরা আছে। এই সাধারণ লোকেরা কি করে? জন্ম নেয়, তাদের সারা জীবন কর্ম করে, অর্থাৎ হাসি খুশি দুঃখ সব কিছু পৃথিবীতেই শেয়ার করে, নিজেরা খুশি হয় অন্যকেও খুশি করে, নিজেরাও দুঃখী হয় অন্যকেও দুঃখী করে, অর্থাৎ হাসি খুশির মাধ্যমে, ঠিক আছে, তারা নিজেদের জীবনটা অতিবাহিত করছে, সঙ্গে অন্যদেরকে জীবনটা অতিবাহিত করতেও তাহারা সাহায্য করছে। অর্থাৎ বলতে গেলে তোমার ভগবান বিশ্বটাকে সৃষ্টি করেছে কিসের জন্য? বিশ্বটা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আর এর নিয়মটা কি? এটার নিয়ম হলো কি? চলনশীল। তো পৃথিবীটাকে চলিয়ে নিতে, অর্থাৎ সংসারটাকে চালিয়ে নেওয়াটাই হলো বিধাতার প্রকৃতির খেল বলতে পারো। তো সেই প্রকৃতির খেলটাকে পালন করতে কে সাহায্য করছে? সেই সাধারণত 15 আনা লোকেরা, যারা জীবনে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে হাসি কান্না খুশির মাধ্যমে নিজে খুশি থেকে অন্যকে খুশি প্রদান করে তারা জীবনটাকে অতিবাহিত করছে, এবং অর্থাৎ জীবনটা যে চলনশীল তার গতিটাকে বজায় রাখতে তারা হেল্প করছে, এবং তার মাধ্যমেই তারা কি করছে? তোমার যে বিধাতার যে জয়গান আছে সেই গানটাকে তারা করে যাচ্ছে, অর্থাৎ বিধাতার নীতিকে নিয়মকে মেনে চলতে তারা সাহায্য করছে। তো এরপর আবার সেই 15 আনা, অর্থাৎ তোমার বলতে গেলে 15 আনাদের জীবনের সার্থক কখন? পৃথিবীতে জন্মগ্রহণ করে হাসি খুশিভাবে থাকা, নিজে খুশি হওয়া এবং অন্যকে খুশি দেওয়া। বিকজ আমরা এই কর্মটা করলেই বা এই কর্মটা করার জন্যই বিধাতার যে নিয়মটা আছে সেটা পালন হচ্ছে, ঠিক আছে? সেটাই এখানে বলা হয়েছে। আর তার মাধ্যমেই সেই ব্যর্থতার মাধ্যমে, অর্থাৎ যারা এগুলো কর্ম করছে 15 আনা লোকদেরকেই তো কথা বলা হয়েছে না, অর্থাৎ সাধারণ লোকরা এইগুলো কাম করছে, অর্থাৎ তারা ব্যর্থ। তো বলছেন লেখক, যদি তারা ব্যর্থও হয় তাদের মাধ্যমেই, দ্যাট ইজ তাদের এই কর্মের মাধ্যমে, অর্থাৎ ব্যর্থতার মাধ্যমেই তাদের জীবন সার্থক। এবং লেখক এটাও বলেছে যে এই লোকদেরকে উদ্ধার করার জন্য, অর্থাৎ 15 আনা লোকদেরকে উদ্ধার করার জন্য, সাধারণ লোকদেরকে উদ্ধার করার জন্য তোমার স্বয়ং বৌদ্ধ ধর্মের প্রচারক বা প্রতিষ্ঠাপক
কে ছিলেন? বুদ্ধদেব। তিনি তার দেহ ত্যাগ করেছিলেন সংসার থেকে। ঠিক আছে, তো বুদ্ধ আমাদের জন্যই সংসার ত্যাগ করেছেন, অর্থাৎ সাধারণ লোকের, অর্থাৎ 15 আনার লোকদের জন্যই স্বয়ং বুদ্ধদেব তার দেহ ত্যাগ করেছিলেন। এবং যীশুখ্রিস্ট কার জন্য প্রাণ ত্যাগ করেছিলেন? যীশুখ্রিস্ট প্রাণ ত্যাগ করেছিলেন কার জন্য? সাধারণ লোকদের জন্য, অর্থাৎ 15 আনা লোকদের জন্য। এবং ঋষিরা আমাদের জন্য তপস্যা করিয়েছেন। আমরা আগেও যদি পড়েছি, বেদ বেদান্ত যাই পড়ো, বিভিন্ন ঋষিমুনিরা বিভিন্নভাবে, যেরকম এক্সাম্পল যদি আমি বলি, তোমার সেই বৃত্তাসুর, যার হলো বৃত্ত, তোমার সে আরে একটা মুনি ছিল, আমার কথাটা মনে পড়ছে না, যিনি নিজের প্রাণ দেহে ত্যাগ করেছিলেন, ত্যাগ করে নিজের শরীরের যে বজ্র দিয়েছিলেন ইন্দ্রকে, বৃত্তাসুরকে বধ করার জন্য। হ্যাঁ, তো ঋষিরা নিজে তপস্যা করে, ঠিক আছে, নিজেরা তপস্যা করে নিজের প্রাণ দিয়েছেন সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য। ঠিক আছে, তো ঋষিরা, লেখক বলছেন, ঋষিরা তপস্যা করছেন কাদের জন্য? সেই 15 আনা লোকদের জন্য, তাদেরকে সাহায্য করার জন্য। এবং সাধু সন্তরাও আমাদের জন্য জাগ্রত রয়েছেন। এবং যত সাধু সন্তরা আছে, তো তারাও কাদের জন্য জাগ্রত রয়েছে? তোমার 15 আনা লোকদের জন্য। তো এইভাবে দেখো, বিভিন্ন উদাহরণের মাধ্যমে লেখক 15 আনাদের যে জীবনটা সার্থক তার কথা বলেছেন। তো আজকে আর আমি বেশি নেব না, অলরেডি 1 hour 10 minutes হয়ে গিয়েছে, এখনও 2টো পেজ বাকি আছে। তো আমি তোমাদের এই 2টো পেজটা নেক্সট পার্টে করিয়ে দেবো, নেক্সট যখন বানাবো নেক্সট পার্টটাতে করে দেবো। তো আজকে আমি তোমার 111 পর্যন্তই রাখলাম, 111 পেজ পর্যন্ত রাখলাম 15 আনা প্রবন্ধের। তো কোথাও যদি তোমাদের ডাউট থাকে 111 পেজ পর্যন্ত বোঝানোর মধ্যে, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, অতি শীঘ্রই জানাবে, বিকজ তোমাদের এক্সাম 9 তারিখে, আজকে তোমাদের 5 তারিখ, বেশি সময় নেই, 2 দিনের মধ্যেই আমি ট্রাই করবো এটাকে কমপ্লিট করার জন্য। যতখানি আমি পারি ট্রাই করব তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিতে, আমার দ্বারা যতখানি সম্ভব হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কী করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, কেন কি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। আমার এখানে কোনো পারপাস নাই আর এক্সট্রা, না তো আমার ফেম লাগে, না নেম লাগে, না মানি লাগে। এখানে জাস্ট আমি চাই তোমাদেরকে হেল্প করতে, ঠিক আছে? তো সেটাই আমার মেন পারপাস। আই হোপ সো, অ্যান্ড অলসো জাস্ট টু শেয়ার মাই নলেজ। আমার যতখানি আইডিয়া আছে, আমার যতখানি শিক্ষা আছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো দ্যাট ইজ দ্য মেন পারপাস অফ মি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বুঝে থাকলে, আমি কিন্তু প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম দিকে কিন্তু চ্যাপ্টার যখন বলেছি তখনই চ্যাপ্টারের মেন থিমটা বলে দিয়েছি। এরপরও যদি তোমরা নিজে অল্প পড়ে নাও, নিজে পড়েও যদি পড়ো, তোমরা চ্যাপ্টারটা বুঝে যাবে মেন থিমটা হিসাবে, ঠিক আছে? আর যদি না বুঝো তাহলে সেকেন্ড পার্টটা দেখে নেবে, যেটা আমি অতি শীঘ্রই আপলোড করবো তোমাদের জন্য। তো আজকের জন্য এখানে রাখছি, সি ইউ ইন দ্য নেক্সট পার্ট, ঠিক আছে? আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, আস্তা লা ভিস্তা, অ্যামিগোস।